আহ, প্রথমে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলী ইমরান, হেড ডিপার্টমেন্ট অফ বিজনেস স্টাডিজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজকের ওয়ার্কশপের টপিক হচ্ছে এসইও's ইনফ্লুয়েন্স অন লোকাল বিজনেস। তো এটার উপরে যিনি আজকে কিনোট স্পিকার হিসেবে উপস্থিত আছেন, তিনি ওয়ান অফ দ্য লিডিং আইটি SEO and digital marketing trainer in Bangladesh, Mr. Farooq Khan. তিনি সিইও, একাধারে লিড ট্রেনার, পাশাপাশি দীর্ঘদিন ধরে ট্রেনিং এর সাথে জড়িত আছেন। এসইও এবং ডিজিটাল মার্কেটিং এ বাংলাদেশে অনেক ছেলেমেয়ে তার হাতে গড়ে উঠেছে এবং অলরেডি তারা আউটসোর্সিং এ কাজ করছে, ভালো আর্নিংও করছে। পাশাপাশি উনি খান আইটির সিইও হিসেবে কর্মরত আছেন। এছাড়া উপস্থিত আছেন আমাদের বিজনেস ফ্যাকাল্টির সম্মানিত ডিন মহোদয়, প্রফেসর এমডি মাসুম ইকবাল স্যার। তো আমি শুরুতে এই এসইও এবং রিলেটেড দুটি কথা, দুটি স্ট্যাটিস্টিক্স একটু শেয়ার করতে চাচ্ছি। তো বাংলাদেশে 2008 কি 9 থেকে বা ওই সময় থেকে আমরা এসইও সাথে পরিচিত হই। বিফোর দ্যাট 1998 থেকে অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের দেশের ছেলেমেয়েরা আউটসোর্সিং বা অনলাইনে আর্নিং এর বিষয়টি সম্পর্কে কাজ শুরু করে। তো 2008-10 দিকে আমার মনে আছে এটার একটা খুব ভালো ট্রেন্ড শুরু হয় এবং 2010-এ তখন নাম ছিল ওডেক্স এর র্যাঙ্কিং এ ঢাকা ছিল সেকেন্ড লার্জেস্ট পপুলেশন দিক থেকে, যেখানে আউটসোর্সিং এ কাজ হচ্ছিল। এবং ওই সময় স্ট্যাটিস্টিক্স হচ্ছে প্রায় 1 লক্ষ ফ্রিল্যান্সার বাংলাদেশে কাজ করতো সে সময়। তো গ্র্যাজুয়ালি সেই প্রেক্ষাপট অনেক পরিবর্তন হয়েছে। এখন আমরা জানি প্রায় 5 লক্ষ অ্যাক্টিভ ফ্রিল্যান্সার বাংলাদেশে আছে, প্রায় 6.5 লক্ষ রেজিস্টার্ড ফ্রিল্যান্সার বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেছে। এবং 2019 সালে শুধুমাত্র আউটসোর্সিং থেকে যারা এইসব ফ্রিল্যান্সার, শুধুমাত্র যারা ফ্রিল্যান্সার ইন্ডিভিজুয়াল বা কিছু গ্রুপ করে কাজ করছে, তারা 2019 সালে $100 মিলিয়ন মানে ইনকাম করেছে, বৈদেশিক মুদ্রা আয় করেছে। এবং এই বিষয়ে আমাদের যারা সরকারের যারা কর্মরত আছেন, আইসিটি মিনিস্টার, তারা অনেক বেশি সজাগ এবং তারা বিভিন্ন আইটি ট্রেনিং কোর্স বিভিন্ন সময় বিনা পয়সায় চালিয়ে যাচ্ছে, রিমোট এরিয়াতে চালাচ্ছেন। পাশাপাশি বেসরকারি ভাবে অনেকে অনেক উদ্যোগ নিচ্ছেন, কাজ করছেন। এবং যারই ধারাবাহিকতায় বলতে পারে অ্যাজ এ হোল টোটাল আমাদের এই যে অনলাইনে আর্নিং যেটা আউটসোর্সিং করে আমরা করেছি ব্যক্তি পর্যায়ে এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে, সেটা হচ্ছে 2019 সালে সেটা হচ্ছে $1 বিলিয়ন। তো এটা একটা $1 বিলিয়ন মার্কেট প্লেস এবং সামনে আমাদের টার্গেট 2025-এর মধ্যে এটাকে $5 বিলিয়ন উন্নীত করা। সেই অনুযায়ী আমাদের যারা এই সাথে জড়িত আছেন তারা কাজ করে যাচ্ছেন। এবং সেই বিষয়কে মাথায় রেখে কিন্তু ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় 2020 সালের শুরু থেকে আমরা বিবিএস ইন ই বিজনেস ম্যানেজমেন্ট একটি নতুন প্রোগ্রাম চালু করেছি, যেটা অবশ্যই এই ই বিজনেস সেক্টরকে আরো স্ট্রেংথেন করবে এবং এই যে সেক্টর সেখানে যে আমাদের হিউম্যান রিসোর্সে কিছু স্কিল হিউম্যান রিসোর্সে কিছু ঘাটতি আছে সেটা পূরণে সহায়তা করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তো এই পর্যায়ে আমি আমার এই বক্তব্যের পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত গেস্ট অফ অনার, আমাদের বিজনেস ফ্যাকাল্টির সম্মানিত ডিন প্রফেসর ডক্টর এমডি মাসুম ইকবাল স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। স্যার। থ্যাংক ইউ ইমরান স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনি শোনা যাচ্ছে। ওকে। থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট অফ অল আই থ্যাঙ্কস টু আওয়ার ডিপার্টমেন্ট অফ বিজনেস স্টাডিজ যে আজকের এই একটা ইউজফুল একটা সেশন অর্গানাইজ করার জন্য। And definitely it is a technical session. কিছু টেকনিক্যালিটিস আছে এখানে, এসইও নিয়ে কথা বলে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ইনফ্যাক্ট আমি বিজনেস গ্রাজুয়েট, আমি হয়তো টেকনিক্যাল ইস্যুস গুলো জানি না, বাট এটা প্রয়োজনে তার ফিল করি, এটা অনেক ফিল করি। এটা আজকে দরকার, আজকে আমাদের জানা অনেক দরকার। আর আজকে আমাদের রিসার্চ পার্সন হিসেবে আছেন মিস্টার ফারুক খান। I tell you, he's one of the most successful individuals in this particular sector, and we are really honored and grateful to him for being with us on this particular session. আমরা অনেক ধন্যবাদ জানাই তাকে, ওনাকে, উনি যে আজকে ওনার এই ব্যস্ততার মধ্যে আমাদের জন্য কিছু সময় বের করেছেন এবং আমাদের যারা লার্নার্স আছে তাদেরকে কিছু বিষয় সম্পর্কে শেয়ার করবেন, কমিউনিকেট করবেন। So this is my honest request to all the participants here to be attentive to him, because এটা এমন একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কথা বলবে যেটা আমাদের জন্য অনেক দরকার, স্পেশালি আমাদের যারা বিজনেস এক্সিকিউটিভ হতে চাই আমরা। আর বাইরে হয়তো SEO মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা মনে হবে খুব টেকনিক্যাল, খুব কম্পিউটার ছাড়া, কম্পিউটার গ্রাজুয়েট ছাড়া এরকম কেউই পারে না বা পারবে না, এরকম কিছু না। আমি একটা উদাহরণ বলতে পারি। আমাদের একজন ছাত্র
এই যে আমাদের ইমরান স্যার যে ইনফরমেশন গুলি শেয়ার করলো আউটসোর্সিং এর ব্যাপারে, আমাদের একজন বিজনেস গ্রাজুয়েট বাংলাদেশের সবচেয়ে যত সাকসেসফুল যে কয়েকজন আউটসোর্স ইন্ডিভিজুয়ালস আছে এই বিজনেসে যারা আছে এবং আমাদের বিজনেস গ্রাজুয়েট একটা, সো উই ক্যান অর আওয়ার স্টুডেন্টস ক্যান, এটা একটা প্রমাণ, এটা এভিডেন্স। তারপরে এখানে যে কেউ আজকে যারা আমরা হয়তো আজকে ফারুক খানকে আমরা শুনবো, আমরা আপনাদের মধ্যে থেকে একজন ফারুক খান বা আমাদের যে ছাত্রের কথা বললাম আরিফ, তার মতো একজন আমরা হতে পারবো আর কি। সো ইউ টেক ইট দ্যাট ওয়ে, এটা যে খুব টেকনিক্যাল বা একেবারে কম্পিউটার সায়েন্টিস্ট হতে হবে এরকম কিছু না। আর আমি যদি বিজনেস পার্সপেক্টিভে বলতে চাই, আমরা যে কোনো বিজনেসের জন্য কমিউনিকেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। Now the point is how we are communicating with our customers. যে সেক্টরে কাজ করি না কেন, whether we are dealing with goods or we are dealing with services, for each and every single case, for each and every single business, okay, communication is very important. Now the point is how we are communicating. আমরা আজকে এই ডিজিটাল এজে আছি, ডিজিটাল প্ল্যাটফর্মটা আমাদের একেবারে এনকম্পাসিং। আমরা ডিজিটাল প্ল্যাটফর্মের টাচ বা ইউজ দ্বারা আমরা একটা সেকেন্ড আমরা চিন্তা করি না। এর কারণ হচ্ছে আমরা যদি সবার পকেটে হাত দিই, সবার পকেটে একটা বা দুটা করে সেলফোন পাওয়া যায়, এবং দিস হ্যাজ বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার লাইফ, আওয়ার লাইফস। আমরা প্রতিটা মুহূর্তে আমরা সেলফোন ইউজ করে, মানে ডিজিটাল প্ল্যাটফর্মটাকে ইউজ করে আমরা কি করছি, মানুষের সাথে কমিউনিকেট করছি, ইভেন আমাদের লাইফটাকে আমরা রেগুলেট করছি আমাদের ডিজিটাল এই প্ল্যাটফর্মটা ইউজ করে। আমি যেটা বুঝি, আগেন আই টেল ইউ আই এম নট এ টেকনিক্যাল পারসন। আমরা আজকে আরিফ খানের ফারুক খানের কাছ থেকে আমরা শুনবো সে এই টেকনিক্যাল ইস্যুস গুলি নিয়ে, যেটা আমাদেরকে অনেক বেশি লাইক করবে, অনেক বেশি ইনসাইট দেবে, যাতে করে আমরা পরবর্তীতে আমরা যখন আমাদের বিজনেস এন্টারপ্রাইজ আমরা নিজেরা রান করবো বা যে কোনো কর্পোরেশনে কাজ করবো, সেই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের হেল্প করবে। আমি যদি কমিউনিকেশনের কথা বলি, সে কমিউনিকেশনের ক্ষেত্রে যে কোনো বিজনেস অর্গানাইজেশনের জন্য একটা ওয়েবসাইট লাগবে বা কিছু ইনফরমেশন জেনারেট করতে হবে ডিজিটাল প্ল্যাটফর্মে, যার দ্বারা আমরা কি করতে পারি, আমাদের যারা প্রসপেক্টিভ কাস্টমার্স আছে বা আমাদের যারা টার্গেট মার্কেট আছে তাদেরকে আমরা কমিউনিকেট করতে পারি। আর আমি যেটা বুঝি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই আন্ডারস্ট্যান্ডিংটা আমার সেই কমিউনিকেশন, সেই ইনফরমেশনটা কমিউনিকেট করার ক্ষেত্রে মোর অ্যাক্সেসিবল টু আওয়ার কাস্টমার্স করার ক্ষেত্রে আমাদের অনেক বেশি হেল্প করবে। সো এটা হচ্ছে আমার একেবারে প্রাইমারি আন্ডারস্ট্যান্ডিং। এটা আমাদেরকে বিভিন্ন ভাবে হেল্প করবে যাতে করে আমরা বেটার কমিউনিকেট করতে পারি আমাদের কাস্টমারদের সাথে, আমাদের টার্গেট মার্কেটের সাথে, এবং তাদের সাথে যদি আমরা প্রপারলি কমিউনিকেট করতে পারি, সেটাই বেসিক্যালি আমাদের যে কোনো বিজনেস এন্টারপ্রাইজের জন্য একটা সাকসেস নিয়ে আসবে, সফলতা নিয়ে আসবে আমাদের বিজনেস অর্গানাইজেশনের জন্য। সো আমরা সেই টেকনিক্যাল কিছু ইস্যুস গুলি আমরা আমাদের আজকের যিনি আমাদের রেসপেক্টেড গেস্ট আমরা ফারুক খানের কাছ থেকে শুনবো। Again, I am requesting all of you to be attentive to this gentleman. I tell you, he is a very precious individual like in this sector. I believe his sharing will help us, will help me, will help us a lot. Having an insight about search engine optimization and how we can use in our business. আমি যদি টাইটেলটা দেখি, SEO's influence of local business. In fact, আমি আজকে মনে করি কোন বিজনেসই কিন্তু লোকাল বিজনেস না, আমরা বলতে পারি এটাকে গ্লোবাল বিজনেস। আমরা যে কোনো বিজনেসে আপনি এই মুহূর্তের মধ্যে যে আমি কোন প্রোডাক্ট যদি বাজারে অফার করি, এই জাতীয় প্রোডাক্ট পৃথিবীর কোথায় আছে, কি আছে না আছে, আমরা মুহূর্তের মধ্যে জাস্ট উইথ এ ফিঙ্গার টিপ we can have it. So no business is local business nowadays. আমরা গ্লোবাল বলতে পারি বা গ্লোবাল বিজনেস করতে পারি, আমরা এটা গ্লোবাল এনভায়রনমেন্টে আমরা গ্লোবাল ভিলেজের কথা বলি। সো যে কোনো ইনফরমেশন, যে কোনো প্রোডাক্টই আমাকে গ্লোবালি কমপ্লিট করতে হবে, কোনটাই একদম একটা পার্টিকুলার এরিয়াতে কনফাইন্ড সেই দিন হয়তো এখন আর নাই। সেই অ্যাসপেক্ট থেকে এই গ্লোবালি কমিউনিকেট করার জন্য এই এসইওটা আমাদের এই আন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি দরকার। যারা আজকের পটেনশিয়াল বিজনেস গ্রাজুয়েট বা বিজনেস এক্সিকিউটিভ হবেন বা বিজনেস এন্টারপ্রেনিয়ার্স হবেন, আমাদের সবার জন্য এই আন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি দরকার। সো আজকের এই সেশনটা অনেক বেশি ইউজফুল হবে, এবং আমি ধন্যবাদ জানাই আমাদের ডিপার্টমেন্ট অফ বিজনেস স্টাডিজকে এবং আমাদের হেড স্যারকে আলী ইমরান স্যারকে যে একটা টাইমলি ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, এবং অনেক ধন্যবাদ। My thanks and gratitude to Mr. Farooq Khan for being with us on this session. So আমি সময় নিচ্ছি না, আমরা ফারুক ভাইয়ের কাছে যাচ্ছি। ফারুক ভাইয়ের কাছে আমরা শুনতে চাই, আমরা একটু শিখতে চাই আমাদের এসইও নিয়ে, যেটা আমরা আমাদের পরবর্তী কর্মজীবনে বা আমাদের ছাত্র অবস্থায় আমরা এটাকে অ্যাপ্লাই করে আমরা কিছু করতে পারি। So I'm over to ইমরান স্যার। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার আপনার দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। আপনার গাইডেন্স অনুযায়ী আমরা চলার চেষ্টা করছি স্যার। তার এই ধারাবাহিকতা আজকের বর্ষকার আয়োজন। তো আমি আর কথা বাড়াবো না, আমরা এখন আমাদের কিনোট স্পিকার মিস্টার এমডি ফারুক খান স্যারের কাছে চলে যাচ্ছি। আপনি ওয়ার্কশপটা কন্ডাক্ট করতে পারেন, আপনি স্ক্রিন শেয়ার। ধন্যবাদ সবাইকে, আর স্পেশালি থ্যাঙ্কস আজকের ড্যাফোডিল ইউনিভার্সিটিকে, যারা আপনারা এত সুন্দর একটা আয়োজন করেছেন অনুষ্ঠানের।
তো আমি আসলে আজকের সময়টা আমাকে বলা হয়েছে এটা 1 আওয়ারের একটা সেশন হবে আমাদের জন্য। যেখানে আমরা টপিক হিসেবে কিছু টপিককে অলরেডি চুজ করেছি এবং আমরা একটা কোর্স আউটলাইনের মতো করেছিলাম যে আসলে কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আসলে আমাদের মূল সেশনের মধ্যে। আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি যাতে আপনারা দেখতে পারেন। সো আশা করছি আপনারা আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন। জি, দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। সো ফার্স্ট অফ অল এখানে আমাদের আজকের আমাদের ওয়ার্কশপ যে টপিকের উপরে আসলে এসইওর ইনফ্লুয়েন্সটা কোথায় একটা লোকাল বিজনেসের ক্ষেত্রে। এখানে লোকাল বিজনেসের কথা স্যার যেটা বলেছেন অবশ্যই রাইট। এটা আসলে এখন কোনো বিজনেসের লোকাল না, সবকিছুই আমরা যে কোনো জায়গায় বসে যে কোনোভাবেই অ্যাক্সেস করতে পারি। সো আমি এটা নিয়ে আজকে আসলে 1 ঘন্টার মধ্যে আমি চিন্তা করছিলাম যে আসলে কি করলে আমি ভালো কিছু দিতে পারি বা অ্যাটলিস্ট আপনাদের আমি এমন একটা কিছু দিতে পারি যেটার মাধ্যমে আপনারা অন্ততপক্ষে যেকোনো একটা স্পেসিফিক টপিকে কোনো ভালো একটা নলেজ নিয়ে যান, যেটা কিনা আপনি রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবেন। সো এটা থেকে আমি একটা সিদ্ধান্তে আসলাম যে আমরা এমন কিছু আজকে শিখবো যেটা আমাদের রিয়েল লাইফের যে কোনো বিজনেসের জন্য আপনি চাইলে ইমপ্লিমেন্ট করতে পারবেন এবং যেটা কিনা সম্পূর্ণ বিনা পয়সায়। মানে আমি যদি বলি কোনো প্রকারের টাকা ইনভেস্ট না করে, লাইক আমরা যেমন বলি যে অন্তত একটা ওয়েবসাইট করতে গেলে ডোমেইন হোস্টিং কিনতে হয়, টাকা ইনভেস্ট করতে হয়। সো কোনো প্রকার টাকা ইনভেস্ট না করেও কিভাবে আপনি একটি বিজনেসের অনলাইন প্রেজেন্স তৈরি করতে পারেন এবং সেটা দিয়ে শুধু প্রেজেন্স তৈরি করাই না, কাস্টমারও কিভাবে পেতে পারেন, এটা আমি আজকে দেখাবো। এবং আমি যে উপায়টি দেখাচ্ছি এটি শুধু বাংলাদেশে না, এটা পৃথিবীর প্রত্যেকটি দেশে খুব ভালোভাবে চলছে। বিশেষ করে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে এই সকল কান্ট্রিতে এই ওয়েটাই মাধ্যমেই সবাই আমরা আসলে বিজনেসগুলিকে আগেই কাজ করি। সো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল এখানে আমার সম্পর্কে একটা ইন্ট্রো দেওয়া আছে, আসলে আমি কে। আমি এটাকে একদমই লেন্দি করব না, আমি এটার জন্য কোনো আলাদা কিছুতে যাচ্ছিও না। আমি কি এটা জানার জন্য জাস্ট প্লিজ গুগল করেন। আমরা ডিজিটাল মার্কেটিং শিখছি এবং সবাই ডিজিটালি সাউন্ড। সো জাস্ট গুগল করেন এমডি ফারুক খান, আমার সম্পর্কে ডিটেলস ইনশাল্লাহ সব কিছুই পেয়ে যাবেন, লাইক এ ভিজিটিং কার্ড। আপনি যেমন কাউকে ভিজিটিং কার্ড যখন আমরা দেই তার মধ্যে সব ইনফরমেশন যেমন ম্যাক্সিমাম আমাদেরই থাকে, ঠিক সেভাবে আপনি যখন গুগল করবেন এমডি ফারুক খান লিখে, অ্যাটলিস্ট অ্যাবাভ দ্য ফোল্ডের মধ্যে যা কিছু আসবে সব কিছুই আপনি আমার সম্পর্কে পাবেন এবং সেখান থেকে আমার তথ্য চাইলে নিতে পারবেন। সো এটা দিয়ে আমরা টাইম লেনদেন না করি। আমি চলে যাচ্ছি নেক্সট টপিকে। সো এসইও ফান্ডামেন্টালস শুরু করার আগে আমরা এসইও বিষয়ে কিছু কথা বলবো যে আসলে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি। আমি এদিকে খুব কম সময় দিব কারণ আমার মেইন ফোকাসটা হচ্ছে ওই জিনিসটা আপনাদেরকে শেখানো যেটার মাধ্যমে আপনারা অ্যাটলিস্ট কোন একটা বিজনেসকে ডেভেলপ করতে পারবেন। সো এসইও কাকে বলে? এসইও স্ট্যান্ডস ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা আমরা সবাই জানি বলতে গেলে। এখন আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হচ্ছে বর্তমান সময়ে যদি আমরা দেখি যে কোনো কিছু আমাদের যখন প্রয়োজন হয়, যেটার অ্যান্সার আমরা জানি না বা কোনো জিনিস আমি জানতে চাচ্ছি, আমরা সাথে সাথে গুগলে চলে যাই। গুগল একটা সার্চ ইঞ্জিন। এরকম পৃথিবীতে অনেক সার্চ ইঞ্জিন আছে, তার মধ্যে সব থেকে জনপ্রিয় গুগল, দ্যাটস আমরা গুগলকে নিয়ে সবাই কথা বলি। বাট এছাড়াও কিন্তু এরা গুগলের আগে ইয়াহু ছিল, দেন বিং এখন বর্তমানে সেকেন্ড লার্জেস্ট সার্চ ইঞ্জিন। সো এরকম আরো সার্চ ইঞ্জিন আছে। সো আমরা যেহেতু সবাই গুগল ইউজ করি, দ্যাটস ওয়াই গুগলটাকে আমি বারবার বলছি বা এটাকে আপনাদের সাথে শেয়ার করা। সো গুগলে যখন আমরা কোনো কিছু লিখি, লাইক আমি একটা টিভি কিনবো, সো আমি সার্চ করলাম স্মার্ট টিভি। এই যে স্মার্ট টিভি কথাটা দিয়ে গুগলে আমি সার্চ করলাম, সার্চ করার পরে আমার সামনে আমি সাথে সাথে দেখতে পাই বাই ডিফল্ট 10টা রেজাল্ট চলে আসে। সো যেই 10টা রেজাল্ট আসে, এমন না যে সেকেন্ড পেজে কিছু নাই, সেকেন্ড পেজ আছে, থার্ড পেজ আছে, এভাবে কন্টিনিউয়াস পেজ আছে গুগলের মধ্যে, 10টা পেজ রয়েছে। সো এই যে 10টা পেজ রেজাল্ট, তার মধ্যে কেন প্রথম পেজে ওই 10টা রেজাল্ট আসলো? তাদের এমন কি গুণাবলী আছে যে তারা টপে র্যাঙ্ক করছে? শুধু তাই না, ওই যে 10টা রেজাল্ট আসছে তার মধ্যে উপরে যে টপ পজিশন আছে সে যে ক্লিক পাবে, নিশ্চয়ই সেকেন্ড টপে যে আছে সে সেই ক্লিক পাবে না, থার্ড টপে যে আছে সে সেই ক্লিক পাবে না। সো এটা কিন্তু একদম র্যাঙ্কিং এর মতো বলতে গেলে, যে উপরের পজিশনে যে থাকছে সে সবচেয়ে বেশি ক্লিক পাচ্ছে বা বেশি ভিজিটর পাচ্ছে। সো এই যে কাজটা, একটা ওয়েবসাইটকে গুগল বা আদার সার্চ ইঞ্জিনের রুলস মতো, প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের একটা ওয়েবমাস্টার গাইডলাইন থাকে। সো সেই ওয়েবমাস্টার গাইডলাইন মতো আমি যদি আমার ওয়েবসাইটটাকে তৈরি করতে পারি, তাহলে রেজাল্ট স্বরূপ গুগল আমাকে তার সার্চ রেজাল্ট পেজে একটা বেটার র্যাঙ্ক পজিশন দিবে।
তো এইটাই হচ্ছে মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। আগে যেটা হতো, ওয়েবসাইট তৈরি করা হতো শুধুমাত্র জাস্ট ভাই ওই ভিজিটিং কার্ডে লেখা দেখানোর জন্য যে হ্যাঁ আমার একটা ওয়েবসাইট আছে, দিস মাই ওয়েবসাইট www ওয়েবসাইট। এটা শুধুমাত্র ভিজিটিং কার্ডের শোভা বাড়ানোর জন্য ছিল। কিন্তু বর্তমান সময় যদি আমরা চিন্তা করি, এটা সেই পর্যায়ে নেই। এখন প্রত্যেকটা প্রতিষ্ঠান, ছোট বলেন বড় বলেন, সকল প্রতিষ্ঠানের ওয়েবসাইট আছে এবং ইভেন আমরা এটাও জানি যে সকল ধরনের সার্ভিস এখন ওয়েবসাইটের মাধ্যমে আমরা নিয়ে থাকি। অনলাইন থেকে সার্ভিসটা আমরা আস্ক করে থাকি। যেমন আমি যদি একদম ছোট্ট একটা এক্সাম্পলও দেই, লাইক আমার বাসার এসি রিপেয়ার করতে হবে মনে করি। সো এসি রিপেয়ারের জন্য কিন্তু আমরা আগে কি করতাম, আমরা বের হয়ে যেতাম, আশেপাশে লোক আছে কি খুঁজতাম। বাট নাউডেজ আমরা যেটা করছি, গুগলে যাচ্ছি, সার্চ করছি, আমার সামনে রেজাল্ট চলে আসছে, ফোন নাম্বার পেয়ে যাচ্ছি, জাস্ট কল করলেই সাথে সাথে আমার বাসায় লোক চলে আসছে। সো এটা কিন্তু অনেক ইজি। সো প্রত্যেকটা বিজনেস এই যে অনলাইনে আসছে, সেই অনলাইনে আসার ফলে তাদের যে র্যাঙ্কিংটা ডেভেলপ করা, তাদেরকে সার্চ ইঞ্জিনে প্রেজেন্সটাকে আরো বেটার পজিশন দেওয়ার জন্যই মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা হয়ে থাকে। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাজটা করার জন্য আমাদেরকে কয়েকটা ধাপে কাজটা করতে হয়। এখানে এমন না যে শুধু একটা ওয়েবসাইট বানালেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হয়ে যাবে, জি না। একটা ওয়েবসাইট তৈরি করার পরে সেই ওয়েবসাইটের ভিতরে কিছু কাজ করতে হয়। লাইক যেমন আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট কি হবে, ওয়েবসাইটের ডিজাইনটা কতটা ইউজার ফ্রেন্ডলি, ওয়েবসাইটটা কতটা ডিভাইস ফ্রেন্ডলি। মোবাইল ডিভাইসে দেখা যাচ্ছে ডেস্কটপে ভালো আসছে না, বাট ডেস্কটপে ভালো আসছে, মোবাইলে ভালো আসছে না। এই জিনিসগুলি হলে আপনার সাইট কিন্তু সেরকম বেটার পারফরমেন্স পাবেন না। এরপরে হচ্ছে ওয়েবসাইটের মধ্যে আমাদের কিওয়ার্ডস টার্গেট করতে হয়। কিওয়ার্ডস কাকে বলে, একদম শর্ট যদি বলি, গুগলে আমরা যা লিখে কোনো কিছু খুঁজি, ওই লেখাটাকে কিওয়ার্ডস বলা হচ্ছে। সো গুগলে যখন কেউ লিখবে আমার সার্ভিসটা, সেজন্য আমাকে খুঁজে পায়, এটার জন্য মূলত আমাদেরকে কিওয়ার্ডস টার্গেট করতে হয়। দেন ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক করতে হয়। ব্যাকলিঙ্ক কাকে বলে, এক কথা হচ্ছে ব্যাকলিঙ্ক হচ্ছে রেফারেন্স। লাইক আজকে মনে করুন আমার একটা শারীরিক সমস্যার কারণে আমি একজন ডাক্তারের কাছে গিয়েছিলাম, সেই ডাক্তার আমার কাছে দেখার পরে আমি ফিল করছি ভালো। দেন আমারই একজন আত্মীয় মনে করুন অসুস্থ হয়ে গেল, তাকে আমি তখন রেফার করি ওই ডাক্তারকে। সো এই যে রেফার করা, যে আমি মাঝখান থেকে ওই ব্যক্তিকে পাঠিয়ে দিলাম সেই ব্যক্তির কাছে, ডাক্তারের কাছে পাঠিয়ে দিলাম, এই যে রেফার করা একজন আরেকজনকে, এটা হচ্ছে ব্যাকলিঙ্ক অন কাইন্ড অফ, যে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটকে তারা ভালো বলবে বা লিঙ্ক প্রোভাইড করবে। সো এইগুলি আসলে আলাদা আলাদা প্রত্যেকটা নিয়ে বিশাল আলোচনা আছে, আমরা এদিকে এত ডিটেলস যাচ্ছি না। এবং ফাইনালি হচ্ছে মার্কেটিং। মার্কেটিং এর মাধ্যমে আমার বিজনেস বা সার্ভিস অর প্রোডাক্টস যেটাই আছে না কেন, এটাকে বুস্ট আপ করা। সো এসইওর কাজটা একটা কোনো সেক্টরের কাজ না, এটা কমপ্লিট ওয়েবসাইটের প্রত্যেকটা জিনিসের সম্মিলিত কাজ। লাইক টেক্সট কন্টেন্ট, ভিজুয়াল কন্টেন্ট, লাইক ইমেজেস, পিডিএফ, তারপর হচ্ছে ভিডিওস, জিফ হতে পারে, তারপর হচ্ছে আপনার ওয়েবসাইটের প্রত্যেকটা কল টু অ্যাকশন বাটন যেগুলো আমরা দিয়ে থাকি, লাইক সাইন ইন, লগ আউট, তারপর হচ্ছে লগ ইন, তারপর হচ্ছে ক্লিক হেয়ার, এই টাইপের যত বাটনস আছে, এভরি সিঙ্গেল পিসেস অফ এলিমেন্টস ওয়েবসাইটের মধ্যে যা দিচ্ছি আমরা, সবকিছুই হচ্ছে এই এসইওর কাজটাকে স্মুথ করার জন্য করা হয়, যেটাকে বেটার র্যাঙ্ক পজিশন আমরা পেয়ে থাকি। সো টাইপস অফ এসইও যদি বলি, নর্মালি এসইওটাকে আসলে দুইটা ভাগে ভাগ করা হয়, একদম সিম্পলি যদি চিন্তা করি। একটা হচ্ছে অর্গানিক এসইও, একটা হচ্ছে পেইড এসইও। অর্গানিক এসইও কাকে বলে, অর্গানিক এসইও হচ্ছে গুগলে আমরা যখন কোনো কিছু লিখে, লাইক আমি সার্চ করলাম, আমি একটু একটা এক্সাম্পল দেখাই। লাইক আমি সার্চ করলাম হোটেলস ইন ঢাকা। এই যে হোটেলস ইন ঢাকা লিখে সার্চ করলাম, সার্চ করার পরে এই যে নিচে যে রেজাল্টগুলি শো করেছে, এই যে নিচে যে রেজাল্টগুলি শো করছে, এই যে প্রত্যেকটা রেজাল্ট যেটা আমরা নর্মালি দেখি এভাবে করে, যে একটা রেজাল্টের এই যে 3টা পার্ট থাকে, এরকম একটা অংশ, এই যে রেজাল্টটা, এটা হচ্ছে গুগলের অর্গানিক পার্ট। এখানে গুগলকে আমাকে কোনো প্রকার টাকা পে করতে হয়নি বা গুগলকে আমাকে কোনো অ্যাডভার্টাইজিং ফি দিতে হয়নি, সে এমনিতেই আমাকে দেখিয়েছে। কিন্তু কিছু কিছু সময় আছে যখন কিনা আমরা অ্যাড দেখি, লাইক আমি একটা এক্সাম্পল যদি আসি, লাইক পেস্ট কন্ট্রোল ঢাকা। আচ্ছা, এটার জন্য অ্যাড শো করছে না এখানে, আমি একটু ব্রাউজারে আসি, পেস্ট কন্ট্রোল ঢাকা। এই দেখুন, আমি যখন পেস্ট কন্ট্রোল ঢাকা লিখলাম, লেখার পরে এই যে উপরে যে রেজাল্টগুলি শো করেছে, যেখানে ছোট্ট করে অ্যাড লেখা আছে, ছোট করে একটা অ্যাড লেখা পাশে ব্ল্যাক কালারের অ্যাড লেখা, এই যে অংশটা, এটা হচ্ছে পেইড, অর্থাৎ গুগলে আপনি টাকা পে করেছেন এটার জন্য, পার ক্লিকে গুগল আপনার কাছ থেকে টাকাটা কাটবে।
এই যে অংশটা, এটার জন্য আমরা গুগলকে টাকা দিতে হচ্ছে। এটাকে আবার ডিফারেন্ট ভাবে আমরা এসইএমও বলি, সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং বলা হয়, অথবা এবার এটাকে পিপিসিও বলা হয়, পে পার ক্লিক। সো পিপিসির মাধ্যমে আসলে এই কাজগুলি হয়ে থাকে, লাইক একদম সিমিলার এস ফেসবুক মার্কেটিং। আমরা যখন ফেসবুকে অ্যাড বুস্ট করা বুঝি, সো এটাও ফেসবুকে অ্যাড বুস্ট করার মতোই। সো আমরা নর্মালি যখন কাজ করছি, আমরা দুই টাইপের এসইওটা আমরা দেখতে পাচ্ছি। ফার্স্টে হচ্ছে অর্গানিক, যেটা হচ্ছে কোনো প্রকার টাকা না দিয়ে আমি আমার যোগ্যতার বলে আমি সেখানে র্যাঙ্ক পাচ্ছি। সেকেন্ড হচ্ছে যে আমার সময় কম, আমি দ্রুত র্যাঙ্ক চাচ্ছি, দ্যাটস ওয়াই আমাকে কুইক ওয়েতে যে অ্যাড বুস্ট করতে হচ্ছে। বাট এই অন পেজ বা সরি এই অর্গানিক এসইওর মধ্যে আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে অন পেজ, একটা হচ্ছে অফ পেজ। অন পেজ কাকে বলে যদি বলি, অন পেজ হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি যা কিছু করবেন, লাইক একটা কোথাও লিখছেন, একটা ডট দিয়েছেন, কোথাও একটা কালার করেছেন, কোথাও একটা বাটন সেট করেছেন, সবকিছুই অন পেজের কাজ। আরো সহজভাবে যদি বলি, আমরা লাইক একটা স্টোর, মনে করেন আমি একটা এই রুমটা ভাড়া করলাম, কেন ভাড়া করলাম, আমি একটা ট্রেনিং ইনস্টিটিউট করব। সো রুমটা যখন ভাড়া করি তখন তো ব্ল্যাঙ্ক থাকে, ফাঁকা। সো এই ব্ল্যাঙ্ক রুমের মধ্যে যখন আমি আমার জিনিসগুলি আনি, লাইক এ ট্রেনিং সেন্টারকে রূপ দেওয়ার জন্য যা যা প্রয়োজন হয়, যেমন আমি যেগুলি চেয়ার, টেবিল, প্রজেক্টর, হোয়াইট বোর্ড, যা যা দরকার হয় সব যখন এনে সাজাই, দেন তখন এটা কি রূপ হয়ে যায় একটা ট্রেনিং ইনস্টিটিউটের মতো। সো এই অন পেজের কাজটাও হচ্ছে সেটা, যে আপনার ওয়েবসাইটটা আসলে যে সার্ভিস দিবে অথবা যে প্রোডাক্ট সেল করবে, আপনার ওয়েবসাইটটা ভিজুয়াল পার্ট যেন সেটা রিপ্রেজেন্ট করতে পারে, সেটাকে নিশ্চিত করা। এবং অফ পেজটা কি, যখন আমার ট্রেনিং ইনস্টিটিউটটা আমি রেডি করে ফেললাম যে হ্যাঁ আমি এখন কমপ্লিটলি রেডি টু গো, তখন আমি আমার মার্কেটিং শুরু করলাম। কিভাবে হতে পারে, আমার 10টা ফ্রেন্ডকে বললাম যে তোমরা কাউকে চাইলে রেফার করতে পারো আমার ইনস্টিটিউটে, অথবা আমি কোথাও মাইকিং করলাম, অথবা পোস্টার অ্যাড দিলাম, অথবা ফেসবুকে মার্কেটিং করলাম। এই যে আমার ওয়েবসাইটের বাইরে যে কাজটা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে অফ পেজ এসইও। সো একটা অর্গানিক এসইওটা আসলে মূলত এই দুটো পার্টে এক করে করতে হয়, আপনি একটাকে বাদ দিয়ে আরেকটা করতে পারবেন না। নেক্সট এই পাশে দেখুন আমি তিনটা আবার টাইপ দিয়েছি, হোয়াইট হ্যাট, গ্রে হ্যাট, ব্ল্যাক হ্যাট। আসলে এটা হচ্ছে টেকনিক। এই যে আমরা এসইওটা করব, সেই এসইওটা কিভাবে করব, সেই টেকনিকটার নাম হচ্ছে, এখানে নর্মালি দুটো টাইপই আছে, হোয়াইট হ্যাট এন্ড ব্ল্যাক হ্যাট। গ্রে হ্যাটটা হচ্ছে আমাদের সৃষ্ট করা। সো হোয়াইট হ্যাট কি? হোয়াইট হ্যাট হচ্ছে আমি আমার ওয়েবসাইটের যত যা করেছি সবকিছুই সার্চ ইঞ্জিনের রুলস মেনে করেছি। অর্থাৎ গুগল সার্চ ইঞ্জিন আমাকে যেটা করতে বলেছে আমি সেটাই করেছি। দ্যাটস ওয়াই আমি হোয়াইট হ্যাট টেকনিক অবলম্বন করেছি। সো হোয়াইট হ্যাট টেকনিক অবলম্বন করে আমাকে কি করতে হবে, সময় নিয়ে আস্তে আস্তে করে আমার র্যাঙ্ক ডেভেলপ করতে হবে। একবার এমন হবে না যে না ফার্স্ট পেজে আমি কেবল ওয়েবসাইট রান করলাম, তার 2 মাসের মধ্যে আমি একবার টপ করে ফার্স্ট পেজে চলে গেলাম। এটা সাধারণত হোয়াইট হ্যাটের ক্ষেত্রে হবে না, এটা সময় নেয়। কিন্তু যদি আপনি ব্ল্যাক হ্যাট টেকনিকে যান, যেটাকে আমরা বলছি ইললিগাল, অর্থাৎ এমন কিছু কাজ করা যার মাধ্যমে কুইকলি আপনি আপনার জায়গা পরিবর্তন করতে পারবেন। একদম সহজ কথায় আর্নিং এর কথা যদি বলি, আমার মতে আর্নিং দুইভাবে করা যায়। এক, সৎ হয়ে, যেখানে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করবেন, দেন দিন শেষে আপনি একটা পারিশ্রমিক পাবেন। আরেকটা হচ্ছে ভাই আমার কুইক আর্নিং লাগবে, সো কুইক আর্নিং এর জন্য কি করতে পারি, শর্টকাট ওয়েগুলি নেওয়া, অন্যের জিনিস ছিনিয়ে নেওয়া, অন্যের পকেটে হাত দিয়ে আমি টাকাটা তুলে নিলাম। এখন এখানে কথা হচ্ছে, যদিও এটা আমি সারাদিন আয় করে বা সারাদিন কষ্ট করছি, কষ্ট করে আমি হয়তো 30 দিন খাটলাম, খাটার পরে দিন শেষে আমি অফিস থেকে স্যালারিটা আনলাম, 10,000 টাকা পকেটে করে আসছি, আমার পকেট থেকে কেউ একজন ওই টাকাটা 10 সেকেন্ডের মধ্যে তুলে নিয়ে চলে গেল। সো আমার 1 মাসের কাজ আর সে তার 10 সেকেন্ডের কাজ। আমি বলবেন যে প্রফিট তো ওইটাতে বেশি, অবশ্যই প্রফিট সে বেশি করছে, ট্রু। বাট প্রবলেমটা হচ্ছে মাঝে মাঝে কিন্তু ধরা খেয়ে যায়। সো যেদিন ধরা খাবে সেদিন কিন্তু তার পিঠ বাজবে না। সো ইন্ডাস্ট্রিতে আমাদের ক্ষেত্রেও গুগলের এরকম কিছু রুলস আছে। আপনি যদি ব্ল্যাক হ্যাট টেকনিক অবলম্বন করেন, ডেফিনেটলি আপনি কুইক জাম্প দেখতে পারবেন। লাইক আপনি হয়তো কোথাও নেই, হঠাৎ করে ধাপ করে আপনি সেকেন্ড পেজে, ফার্স্ট পেজে জাম্প করবেন, দেখবেন এই ধরনের রেজাল্ট দেখবেন। বাট প্রবলেম যেটা, যখন গুগলের অ্যালগোরিদম এটা আইডেন্টিফাই করতে পারে, তখন সে আপনাকে পেনাল্টি দিবে। গুগলের একটা রুলস ব্রেক করার জন্য, আমরা যেমন বর্তমান সমাজে থাকা অবস্থায় কোনো রুলস ভঙ্গ করলে আমাদের শাস্তির ব্যবস্থা আছে, আইনানুগ ব্যবস্থা আছে, সিমিলার ভাবে গুগলের এরকম রুলস আছে। আপনি যদি সেই রুলস ব্রেক করেন, এখানে আপনাকে পেনাল্টি খেতে হবে। সো তার মানে আমরা হোয়াইট হ্যাট টেকনিক হচ্ছে পিওর মেথড, যেটাতে সময় লাগবে, আস্তে আস্তে গ্রাজুয়ালি আপনি ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন। ব্ল্যাক হ্যাট হচ্ছে কুইকেস্ট ওয়ে, বাট সেটাতে ওয়েবসাইট ফল করার চান্স আছে, এবং যদি ফল করে কখনো ওয়েবসাইট, ওই ওয়েবসাইট আর কখনোই ভালো পর্যায়ে যাবে না। তাহলে গ্রে হ্যাট কি? গ্রে হ্যাটটা হচ্ছে আমি একজন ভালো মানুষ, সৎ মানুষ, কিন্তু মাঝে মাঝে আমি মিথ্যাও বলি।
আমার প্রয়োজনের স্বার্থে নিজেকে সেফ রাখার জন্য বা যাই বলি না কেন, এই যে মিক্স করলাম ভালোর সাথে কিছুটা মন্দ মিক্স করে নিজেকে সেফ করে একটু বেটার পজিশনে যাওয়া, এটা হচ্ছে গ্রে হ্যাট। এটার কোনো ইন্ডাস্ট্রিয়াল ওভাবে কোনো মানে আমি যদি বলি যে অস্তিত্ব আছে, না অস্তিত্ব নেই। এটা আমরা আমাদের সৃষ্ট মানে আমরা দুটোকে ম্যাচ করে একটাকে বানাই দিয়ে আসলে এটা হচ্ছে সেই প্ল্যাটফর্মটা গ্রে হ্যাট। ওকে, সো আমি নেক্সটে আছি গুগল মাই বিজনেস। আচ্ছা, এটাতে যাওয়ার আগে আমি এই যে পর্যন্ত আলোচনা করলাম আমি আসলে একটানা আলোচনা করে গেছি। সো যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে এখন প্রশ্নটি করতে পারেন, কারণ নেক্সট এর টপিকে যাব। টপিকটা সত্যিই খুব ইম্পর্টেন্ট। সো এটার সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ আমাকে আস্ক করতে পারেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নেই, ঠিক আছে, তাহলে আমি নেক্সট টপিকে যাচ্ছি। গুগল আমার একটা কোশ্চেন ছিল, এখানে যেটা দেখাইলেন যে ব্ল্যাক এন্ড হোয়াইট যেটা পেইড এর ক্ষেত্রেও কি ব্ল্যাক হতে পারে? পেইড এসইও তে যাই জি, পেইডের ক্ষেত্রে ব্ল্যাক হতে পারে, বাট পেইডের ক্ষেত্রে ব্ল্যাক এর রিস্কটা আরো অনেক বেশি। এই ক্ষেত্রে অ্যাড ম্যাক্সিমাম টাইমে অ্যাড রান হতে দেয় না গুগল, প্রথমেই অ্যাডটাকে সাসপেন্ড করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, থ্যাংক জি। আচ্ছা, এখন আমরা আছি গুগল মাই বিজনেস। সো গুগল মাই বিজনেসে যাওয়ার আগে আমাদের কিছু এক্সাম্পল দেখতে হবে আগে, আসলে এটা জিনিসটা কি আমরা একটু আগে দেখে আসতে হবে। দেখুন আমি এখানে সার্চ করেছি রেস্টুরেন্টস নিয়ার মি, সব থেকে পপুলার একটা টার্ম রেস্টুরেন্ট খোঁজার জন্য ওয়ার্ল্ড ওয়াইড। রেস্টুরেন্ট নিয়ার মি সার্চ করার পরে আমরা সবাই হয়তো খেয়াল করি গুগলে যখন আমরা কোনো কিছু সার্চ করি, সার্চ করার পরে এরকম একটা রেজাল্ট আসে। বিশেষ করে এই বক্স রেজাল্টটা তখনই দেখবেন যখন আপনি কোনো লোকাল টার্ম সার্চ করবেন, লোকাল বিজনেসকে খুঁজবেন। যেমন এই যে অংশটা আসছে এই অংশটাকে বলা হয় লোকাল প্যাক, সরি, এই অংশটাকে বলা হচ্ছে গুগল লোকাল প্যাক অর 3 প্যাক রেজাল্ট। নেক্সট দেখুন আমি যদি আরেকটা সার্চ টার্মে যাই এসি রিপেয়ার, সাথে সাথে গুগল আমাকে একটা লোকাল প্যাক রেজাল্ট দিয়েছে। এরপরে কিন্তু অর্গানিক রেজাল্ট আছে, বাট শুরু হচ্ছে আমার এই লোকাল প্যাক থেকে। কারণ হচ্ছে এসি রিপেয়ার হচ্ছে এমন একটা সার্ভিস যেখানে আমার কি কুইকেস্ট ভাবে সার্ভিসটা দরকার, বা লোকাল বিজনেস মানেই হচ্ছে কুইকেস্ট ওয়েতে আমার সার্ভিসটা দরকার। তো সেই ক্ষেত্রে আমি যে এলাকায় আছি সে ফার্স্ট অফ অল আমাকে আমার এরিয়ার সারাউন্ডিংস এর মধ্যে থেকেই চেষ্টা করবে সমাধানটা দেওয়ার জন্য। তো এটা হচ্ছে সেই লোকাল প্যাক রেজাল্ট আসে। নেক্সট হচ্ছে দেখুন স্টুডেন্ট কনসালটেন্সি আর স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম, যেটাই লিখি না কেন এখানেও দেখুন গুগলের 3 প্যাক রেজাল্ট আগে চলে এসছে। সো এই যে 3 প্যাক রেজাল্টটা আগে শো করছে এইটাই হচ্ছে মূলত গুগল মাই বিজনেসের ফলে। গুগল মাই বিজনেসের জন্যই এই অংশটা আপনারা পাচ্ছেন। লাইক যে কোনো লোকাল বিজনেসের মূল বিজনেসটা হয় এই প্ল্যাটফর্মটা থেকে, এরপরে মানুষ এই জায়গায় যে অর্গানিক ভাবে ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে। কারণ এখানে আসলেও কিন্তু আপনি দেখুন সরাসরি ওয়েবসাইট পাচ্ছেন, বিজনেস ডিরেকশন পাচ্ছেন, তার মোবাইল নাম্বার পাচ্ছেন, তার বিজনেস সম্পর্কে রিভিউ দেখতে পাচ্ছেন। সো সবকিছুই অ্যাট এ গ্লান্স গুগল আপনাকে এখানে দিয়ে দিচ্ছে। সো এই জায়গাটা হচ্ছে লোকাল বিজনেসের প্রাণ বলা হয় এটাকে, যে একটা লোকাল বিজনেস রান করবেন গুগলের মধ্যে, আপনি যদি বেটার পারফরমেন্স চান আপনি এই জায়গাটার মধ্যে র্যাঙ্ক করেন। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে আপনাকে এখানে র্যাঙ্ক করার জন্য কোনো প্রকারের ওয়েবসাইট দরকার হয় না। ইভেন আপনার যদি কোনো ওয়েবসাইট না থাকে গুগল আপনাকে একটা ফ্রি ওয়েবসাইটও প্রোভাইড করবে এই জায়গাটার জন্য, এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য। এবং বাইরের কান্ট্রি থেকে শুরু করে অনেক বিজনেস এরকম আছে যারা কিনা কোনো প্রকার ওয়েবসাইট নেই তাদের, শুধুমাত্র একটা গুগল মাই বিজনেস পেজের মাধ্যমেই তাদের ব্যবসা রান করছে। সো আপনারাও চাইলে বাংলাদেশের মধ্যে যদি আপনাদের এরকম ছোটখাটো কোনো বিজনেস থাকে আজকের এই জিনিসটা দেখার পরে নিজেরা ইমপ্লিমেন্ট করেন এবং সাথে সাথে এটার রেজাল্ট আপনারা অবশ্যই হাতে নাতে বুঝতে পারবেন যে আসলে এটা কতটা ইফেক্টিভ হয়। পাশাপাশি আরেকটা জিনিস একটু দেখাই, লাইক আমার লোকাল বিজনেস আই মিন আমার কোম্পানির নাম হচ্ছে খান আইটি। সো আমরা যখন কোনো একটা ব্র্যান্ডকে খুঁজি, আমি এখানে খান আইটি লিখলাম, এখানে আপনি বাটা লিখতে পারেন, এখানে আপনি আড়ং লিখতে পারেন, এখানে আপনি আদার্স যে কোনো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডকে লিখতে পারেন। লেখার পরেই আমরা রাইট সাইডে এরকম একটা বক্সের মতো সাধারণত দেখতে পাই। এটা সাধারণত দুটো জায়গা থেকে আসে। সর্বপ্রথম উইকিপিডিয়া, এই জায়গাটা আমরা দেখি উইকিপিডিয়া পেজ থেকে আসে। আবার এই যেটা আসছে এটা উইকিপিডিয়া পেজ থেকে আসেনি, এটা আসছে গুগল মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে। এই অংশটাকে যে আসছে এটার নাম হচ্ছে নলেজ গ্রাফ বলা হয় এটাকে। এই পাশে রাইট সাইডে যে অংশটা আসছে এটাকে আমরা বলছি গুগল নলেজ গ্রাফ।
এটার ফলে আপনি আপনার বিজনেসকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন, ব্র্যান্ডিং করতে পারবেন। লাইক কাউকে আপনাকে আর এটা বলতে হবে না যে ভাই আমার বিজনেস ঠিকানা এটা ওটা। জাস্ট তাকে বলেন আমার বিজনেসের নাম এটা, প্লিজ গুগল ইট। যখনই সে গুগল করবে সর্বপ্রথম দেখুন তার কাছে আপনার বিজনেসের ফোন নাম্বার পাচ্ছে, কখন ওপেন কখন ক্লোজ পাচ্ছে, বিজনেস অ্যাড্রেস পাচ্ছে, বিজনেসটা কেমন, আপনার 60 রিভিউস আছে, রিভিউস রেটিং কেমন আছে, এভরিথিং সে দেখতে পাচ্ছে। শুধু তাই না, এখান থেকে চাইলে সে ওয়েবসাইটেও জাম্প করতে পারবে। সো অল ইনফরমেশন একটা প্লেসে পেয়ে যাচ্ছে। সো আজকের আমরা এই জিনিসটা কিভাবে তৈরি করতে হয় এবং এই জায়গাটায় কিভাবে র্যাঙ্ক করতে হয় এই দুটো বিষয়ে গুরুত্ব দিয়ে শিখব। সো আমি সরাসরি স্লাইডে চলে যাচ্ছি। সো গুগল মাই বিজনেস কি? গুগল মাই বিজনেস সহজভাবে যদি বলি, গুগলের একটা ফ্রি সার্ভিস আর টুল। এখন এটাকে আমি একটু ব্যাকে যাই। ফেসবুকের যখন জনপ্রিয়তা অনেক তুঙ্গে বা এখনো আছে, ঠিক সেই মুহূর্তে গুগলও চিন্তা করে, আপনারা সবাই জানেন যে একটা G+ বলে তার একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লঞ্চ করে, যেটা কিনা জিমেইলের সাথেই ছিল। কিন্তু এই G+ যখন তারা লঞ্চ করে, G+ এর মধ্যেও তারা ঠিক ফেসবুকের যেমন গ্রুপ পেজ তৈরি করা যেত, গুগলও এই সিস্টেমটা করে যে এখানেও গ্রুপ তৈরি করা যাবে, যেটাকে কমিউনিটি বলা হয়, পেজ তৈরি করা যাবে এখানে। এই অপশনটা তারা রাখে। আনফরচুনেটলি কিছু বছর যাওয়ার পর গুগল দেখলো যে না, G+ এর জনপ্রিয়তা সেইভাবে আসেনি, মানুষ এটাকে ইউজ করছে না, শুধুমাত্র বাধ্য করা হচ্ছে মানুষকে বলতে গেলে যে যার জিমেইল আছে তার এটা গুগল প্লাস অ্যাকাউন্ট খুলে দেওয়া হচ্ছে, বাট ইউজ হচ্ছে না এটা। সো এই জায়গা থেকে গুগল রিয়েলাইজ করে একটা সময় এটাকে শাটডাউন করে দিল। কিন্তু সবচেয়ে মজার বিষয় ছিল, গুগল এটাকে শাটডাউন করছে ঠিকই, কিন্তু এর মধ্যে থেকে শুধুমাত্র গুগলের যে পেজ সেকশনটা ছিল সেটার জনপ্রিয়তা বেড়ে যায়, কারণ মানুষ দেখলো যে শুধুমাত্র একটা পেজ দিয়ে আসলে একটা বিজনেস রান করা যাচ্ছে। সো এই পেজটাকে গুগল তখন কমপ্লিটলি সেপারেট একটা প্ল্যাটফর্মে নিয়ে আসলো, যেটা কিনা এখন বর্তমানে business.google.com আপনারা লিখলে প্ল্যাটফর্মটা পেয়ে যাবেন। এটা হচ্ছে গুগলের বিজনেস প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে আমরা এই একটা পেজ তৈরি করতে পারি। এবং এই পেজ তৈরি করার সব থেকে বড় সুবিধা হচ্ছে আমাদের দুইটা জায়গায় আমাদের প্রেজেন্সটা বেড়ে যাবে। এক, গুগল সার্চ রেজাল্ট পেজ, এবং সেকেন্ড, গুগল ম্যাপ। একটা লোকাল বিজনেসের জন্য এর থেকে আর বড় কি দরকার হয়? সো কমপ্লিট একটা বিজনেস সলিউশন নিয়ে আসে গুগল, এবং এইটা এখন অনেক জনপ্রিয় পুরো ওয়ার্ল্ড ওয়াইড। লোকাল বিজনেসের জন্য কেন ইম্পর্টেন্ট? এবার আসি আসলে লোকাল বিজনেস টার্মটা একটু ক্লিয়ার করি। লোকাল বিজনেস কাকে বলছি আমরা এখানে? পৃথিবীতে যে কোনো কান্ট্রিতে গড়ে ওঠা একটা বিজনেস, যেটা কিনা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে তার সার্ভিসটা প্রোভাইড করে, এটাকেই আমরা লোকাল বিজনেস বলছি। যেমন মনে করুন আমি হচ্ছে একজন এসি রিপেয়ারম্যান, আমি এসি রিপেয়ার করি, আমার বাসা হচ্ছে মোহাম্মদপুর। সো আমি এখন এই মোহাম্মদপুর এরিয়া থেকে সর্বোচ্চ গেলে 5 কিলোমিটারের মধ্যে হয়তোবা আমি সার্ভিস দিব, কিন্তু আমি কখনোই হয়তোবা এখান থেকে যে আমি নারায়ণগঞ্জে সার্ভিসটা দিব না, নর্মালি এটা হয় না কখনো। সো এই যে বিষয়টা, আমরা এই ধরনের সার্ভিসকেই বলছি লোকাল বিজনেস, এবং পৃথিবীর সব জায়গায় সব দেশে এই ধরনের লোকাল বিজনেসই সব থেকে বেশি। এবং এসিওর কথা যদি আপনারা চিন্তা করেন, ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি ডিমান্ড এই লোকাল এসিওর। সো এটা আসলে আমাদের জন্য একটা ভালো একটা অপরচুনিটি দাঁড় করিয়ে দেয় যে আমরা বাংলাদেশে বসে বিভিন্ন কান্ট্রিতে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে তাদের সাথে অ্যাড হয়ে আমরা তাদের বিজনেসকে ডেভেলপ করি আমাদের এই ঘরে বসে, আমাদের বাংলাদেশে বসে, এবং সেটা দিয়ে আমরা একটা ভালো রকম হ্যান্ডসাম অ্যামাউন্ট আর্নিং করছি, যেটা দিয়ে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভালোই চলতে পারি। সো এইটাও একটা এমন একটা সার্ভিস যেটা কিনা আমরা শুধুমাত্র এই যে লোকাল বিজনেস আজকে যেটা শিখবেন, আপনি চাইলে এইটুকু শিখে এটাকেই দিয়ে বাইরের যে কোনো দেশের একটা বিজনেসের জন্য কাজের অফার পাঠাতে পারেন, যে আমি তোমার এই কাজটা করে দিব, এবং বিলিভ করেন এটার ডিমান্ড অনেক বেশি। আপনি চাইলে যে কোনো মার্কেটপ্লেসে যেতে পারেন, যে সার্চ করে দেখতে পারেন যে জিএমবি ক্রিয়েট করা অর জিএমবি পেজ ভেরিফাই। জিএমবি মিনস গুগল মাই বিজনেস। হ্যাঁ, সো ইম্পর্টেন্সটা কি? একদম সহজ কথা, এটা খুব সহজে সেট আপ করা যায়। যেমন আজকে আমরা দেখব খুব ইজিতে সেট আপ করা যায় এটা। আপনার অনলাইন প্রেজেন্সটাকে এটা বৃদ্ধি করে দিবে, আপনার বিজনেসের জন্য একটা নলেজ গ্রাফ তৈরি করবে, যেটা কিনা আমরা দেখেছিলাম রাইট সাইড বারে সার্চ করলে, ব্র্যান্ড নেমে সার্চ করলে আপনার বিজনেসকে গুগল 3-pack রেজাল্টের মধ্যে পেয়ে যাবেন আপনি, যেটা কিনা সব থেকে বেশি হেল্পফুল আপনার বিজনেস বাড়ানোর জন্য বা আপনার প্রোডাক্ট সেল করার জন্য। তারপর হচ্ছে এটা খুব সহজে ম্যানেজ করা যায়। প্ল্যাটফর্মটা এতটাই ইজি, যে কোনো নন টেক পারসন যার কিনা শুধুমাত্র কম্পিউটার নলেজ আছে সেই এটা চালাতে পারবে, মানে জাস্ট কম্পিউটার ইউজ করতে পারে, সেই এটা চালাতে পারবে, অপারেট করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে।
এবং তার থেকে মোস্ট ইম্পর্টেন্ট এখানে একটা কাস্টমার রিভিউজ অপশন আছে। লাইক আপনি কেমন সার্ভিস দিলেন, যেমন আমরা বর্তমানে যদি দেখি উবারে বিশেষ করে সার্ভিসটা নেওয়ার পরে উবারের যে থাকেন উনি ড্রাইভার ভাই বলেন যে স্যার যদি পারেন একটা রিভিউ দিয়ে দেন। এই যে আস্ক ফর এ রিভিউ, এটা কিন্তু একটা ভালো প্র্যাকটিস এবং আমাদেরও কি উচিত তাকে একটা রিভিউ দিয়ে দেয়, সে একটা সার্ভিস প্রোভাইড করছে কেমন হলো। তো এই জিনিসটা যদি রিভিউ দেওয়া হয়, যেমন আপনার পেজে দেখেছেন 66 রিভিউ আছে এবং স্টার রেটিং হচ্ছে 4.4 রেটিং। সো এটা হচ্ছে একটা রিভিউ ক্যালকুলেট করা হয়। এর ফলে আপনার বিজনেসটা সত্যি কতটুকু ভালো এই জিনিসটা মানুষ বুঝতে পারে। এবং ফাইনালি আপনি এখান থেকে একটা বিজনেস ইনসাইট পান, অর্থাৎ আপনার এক মাসে এই গুগল মাই বিজনেস থেকে কয়জন কাস্টমার আপনাকে কল করেছে, কয়জন কাস্টমার আপনার অফিস ভিজিট করেছে, কয়জন কাস্টমার আপনাকে কি কি লিখে গুগলে সার্চ করেছে, এটাও আপনি দেখতে পারবেন এই টুলের মাধ্যমে। সো ওভারঅল একটা বিজনেসের জন্য ফ্রি একটা কমপ্লিট প্যাকেজ এটা। নেক্সট, গুগল মাই বিজনেস কিভাবে আমরা তৈরি করব। সো আজকের আসলে আমি খুব ফোর্সে যাব এই পার্টটাতে, কারণ হচ্ছে সবকিছু এটা বেশি স্টেপ না, যদিও দেখছেন মতো 4টা স্টেপ দেওয়া আছে, বাট এটাকে ক্লিয়ারলি আমি এখন ওভাবে করে দেখাতে পারবো না, কারণ হচ্ছে আমাকে একটা লিগ্যাল বিজনেস নিয়ে এটা করতে হবে। বাট তারপরও আমি আপনাদেরকে কিভাবে করতে হয় স্টেপগুলি দেখিয়ে যাচ্ছি। সর্বপ্রথম আমাকে কোনো কিছু করতে হলে business.google.com এই প্ল্যাটফর্মে যেতে হবে। business.google.com এ যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমার কিছু বিজনেস অ্যাড করা আছে। কিছু বিজনেসের পাশে লেখা ভেরিফাইড, কিছু বিজনেসের পাশে লেখা ভেরিফাইড না। যেটা ভেরিফাইড না অর্থাৎ এটা ভেরিফিকেশন এখনো হয়নি, আর যেটা ভেরিফাইড সেখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড অর্থাৎ গুগল ব্যাচমার্ক। সো এটা ব্যাচমার্ক করলে কি হবে না করলে কি হবে এটা পরে আসি। আপনি যখন ফার্স্ট টাইম একটা জিমেইল দিয়ে লগ ইন করা অবস্থায় গুগল মাই বিজনেসে যাবেন, আপনাকে এই ইন্টারফেসটা আসবে না। আপনার সামনে যে ইন্টারফেসটা আসবে সেটা হচ্ছে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে যখন প্রথমবার আপনি আপনার জিমেইল থেকে এই প্ল্যাটফর্মে ইন করবেন। তো এখন এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে আপনি আপনার বিজনেস ক্রিয়েট করেন। এখানে সাধারণত দুইভাবে কাজ হয়। একটা হচ্ছে দেখবেন অনেক সময় অনেক বিজনেস আছে যেটা আমরা তৈরি করিনি, বাট তারপরেও সেটা গুগলে লিস্টেড পাই আমরা, যে কোনো না কোনোভাবে তৈরি হয়ে গেছে। এই যে বিজনেসে গুগল লিস্ট হয়ে যাওয়া, এটা হয়তো বা আমরা যারা বলি কোনো কাস্টমার করতে পারে, গুগলের নিজস্ব টিম আছে যারা এরকম লোকাল বিজনেসকে অ্যাড করে, এটাও হতে পারে, অথবা আপনি কোনো একজন শুভাকাঙ্ক্ষী বা আপনার কোনো একজন পরিচিত কেউ, সে হয়তো গুগল ম্যাপে এটাকে অ্যাড করে দিয়েছে। সো এখন এই যে বিজনেসটা অ্যাড করে দিয়েছে, এটাকে যদি আপনি মেনটেন করতে চান, ম্যানেজ করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন যে হ্যাঁ এই বিজনেসটার মালিক আমি। সো গুগলের কাছে তখন ক্লেম করতে পারবেন, অথবা নতুনভাবে বিজনেস তৈরি করতে পারবেন। সো আমি এখন নতুনভাবে কিভাবে করতে হয় আমি আগে সেটা দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল এখানে যে বলা হচ্ছে আপনার বিজনেস নামটা দিয়ে সার্চ করুন। লাইক আমি সার্চ করলাম, মনে করি আমার বিজনেস নাম হচ্ছে যে ফারুক আইটি, আমি জাস্ট লিখলাম। এখন দেখতে পাচ্ছি গুগলে আমাকে বলছে যে ফারুক আইটি দিয়ে অলরেডি এতগুলি শপ আছে, ঢাকার মধ্যে 2টা, রংপুরে একটা আছে, আর একটা অন্য একটা জায়গা আছে। সো এই যে বিজনেসগুলি আছে এগুলোর মধ্যে একটাও কি তোমার? গুগল আমাকে আস্ক করছে এগুলো একটাও কি তোমার কিনা। যদি আমার হয় সেটা আমি এখান থেকে তাহলে ক্লিক করার পরে গুগল আমাকে ক্লেম করতে বলবে। বাট যদি আমার না হয় সেক্ষেত্রে কি আমি নতুন বিজনেস ক্রিয়েট করব। আমি বলছি না এটা আমার না, আমি নতুন বিজনেস ক্রিয়েট করছি। এখানে বিজনেস আমি নামটা দিয়ে দেবো। বিজনেস নাম দেওয়ার একটা রুলস আছে, রুলসটা খুব দ্রুত বলছি। সেটা হচ্ছে নাম যেটা লিখবেন বিজনেসের, এই নামটা সব জায়গায় একই রকম ভাবে লিখতে হবে। আমি এখানে যেভাবে বড় হাতে ছোট হাতে দিয়েছি সব জায়গায় সেম রাখতে হবে, তা না হলে আপনার বিজনেসের জন্য এটা প্রবলেম হবে। এটা ফিউচারে আপনার এসইও নিয়ে যদি আপনি আরো পড়াশোনা করেন তখন দেখবেন যে এটা একটা বড় সমস্যা ক্রিয়েট করে। সো এটা করা যাবে না। লোকাল বিজনেসের মেইন যে প্রাণটা জিসটা সেটাকে বলা হয় ন্যাপ, NAP, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। লোকাল বিজনেস চলে এই 3টার মাধ্যমে। সো নেম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার, এই 3টাকে সবসময় আপনি যেখানেই লিখেন না কেন সেম ফরম্যাটে লিখতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা লোকাল বিজনেসের জন্য। সো নেক্সট আমরা এখান থেকে নেক্সট করছি, যে বিজনেসের নাম দিলাম। এখন বলছে বিজনেস ক্যাটাগরি, মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট ক্যাটাগরি। আপনি যদি এখানে রং ক্যাটাগরি চুজ করেন আপনার বিজনেস সাসপেন্ড হতে পারে। এটা একটা বিগ রিজন বিজনেস সাসপেন্ড হওয়ার জন্য। অথবা অথবা আপনার বিজনেস ভালো করছে না, তার একটা বড় কারণ আপনি সঠিক ক্যাটাগরি চুজ করেননি। এখন এখানে বিষয় হচ্ছে আপনি চাইলেই
আপনার ইচ্ছা মতো ক্যাটাগরি এখানে দিতে পারবেন না। এখানে আপনাকে আগে সার্চ করতে হবে, লিখতে হবে, দেন গুগল সাজেস্ট করবে। লাইক আমি এখানে সার্চ করছি যে আমার হচ্ছে আইটি কোম্পানি, সো আইটি লিখে দেখি কিছু আছে কিনা, ইনফরমেশন কিছু আছে কিনা। দেখুন সে কিন্তু আমাকে সাজেস্ট করছে। সো আমাকে এখান থেকে চুজ করতে হবে, হ্যাঁ, যে আমি আসলে কোন ধরনের, আমার যদি ট্রেনিং হয়, ট্রেনিং, সো আমি এখান থেকে চাইলে ট্রেনিং সেন্টার চুজ করতে পারি যে আমার একটা ট্রেনিং সেন্টার এটা। সো লাইক আমি এটা চুজ করলাম যে হ্যাঁ এটা আমার একটা ট্রেনিং সেন্টার। এইভাবে সিলেক্ট করতে পারবেন। আমি আবারও বলছি লিখতে পারবেন না, আমরা এখানে কিছু ডিরেক্ট লিখে দিতে পারবো না, আমরা সিলেক্ট করব যে অপশনগুলি অলরেডি লিস্টেড। নেক্সট এখান থেকে আমরা এখান থেকে নেক্সট করছি। এরপর একটা কোশ্চেন গুগল আস্ক করছে আপনাকে, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ লোকেশন কাস্টমার ক্যান ভিজিট লাইক এ স্টোর অর অফিস? আপনি কি এই যে আপনার বিজনেসটা আছে এটা কি কোনো একটা স্টোর আর অফিসের মতো হবে যেখানে কাস্টমার আসবে? এখানে একটা বিষয় আছে, দুই টাইপের বিজনেস হয়। এক টাইপের বিজনেসের ক্ষেত্রে কাস্টমাররা আপনার এন্ডে এসে সার্ভিসটা নেয়, আর এক টাইপের বিজনেসের ক্ষেত্রে আপনি কাস্টমারের এন্ডে যে সার্ভিসটা দেন। এক্সাম্পল আসি, লাইক আমি বলছি এটা আমার একটা ট্রেনিং ইনস্টিটিউট, সেক্ষেত্রে কি হবে, স্টুডেন্টস বা কাস্টমার আমার কাছে আসবে, এসে তারা আমার ইনস্টিটিউশনে বসে ট্রেনিং নিবে, তার মানে তারা আমার কাছে ভিজিট করবে, আমার একটা অ্যাড্রেস বা প্লেস থাকতে হবে। বাট আমি যদি বলতাম আমি একজন ইলেকট্রিশিয়ান, আমি একজন পেস্ট কন্ট্রোলার, যে তার কাজ কি, আপনার প্লেসে যে এসে সার্ভিসটা দিয়ে আসবে। ইলেকট্রিশিয়ানের কাজ কি, সে আপনার প্লেসে যে সার্ভিস দিবে, তার অফিস অ্যাড্রেস থাকতেই হবে, মানে বাধ্যতামূলক না এটা। সো এটা কিন্তু বিজনেস টু বিজনেস ভ্যারি করবে, এটা মনে রাখতে হবে যে আমরা যে বিজনেসটা চুজ করছি সেই বিজনেসে এই ধরনের থাকতে পারে। এখন যদি এমন হয় কোনো বিজনেসের ক্ষেত্রে দুটোই আছে, সেক্ষেত্রে আমরা ইয়েস দিব। কিন্তু যদি এমন হয় যে না, আমার বিজনেসের ক্ষেত্রে কেউ আসবে না কখনোই, প্রয়োজন নেই আমার আমার এন্ডে এসে লোকজনের, তো সেই ক্ষেত্রে আমরা সরাসরি নো দিয়ে দিব। তাহলে কি হবে, সার্চ রেজাল্ট পেজে আর আমার অ্যাড্রেসটা শো করবে না, শুধু আমার আদার্স ডিটেলসগুলি শো করবে। তো যেহেতু আমি বললাম ট্রেনিং ইনস্টিটিউট, সো আমি আমার অ্যাড্রেসটা এখানে শো করেই রাখছি, ইয়েস দিলাম যে হ্যাঁ এটা আমার অ্যাড্রেস আছে। নেক্সট, অ্যাড্রেস যেহেতু বলেছি, সো অ্যাড্রেস দিতে হবে এখন আমাকে। দেখুন অ্যাড্রেস লেখার নিয়ম আমি এটাই বলছিলাম, এটা মনে রাখবেন, এন নাম, এবার আসছে অ্যাড্রেস, এটাকে যে ফরম্যাটে লিখবো সব জায়গায় সেই ফরম্যাট লিখতে হবে। প্রথমে স্ট্রিট অ্যাড্রেস, সো ধরে নিলাম এটা হচ্ছে আমার স্ট্রিট অ্যাড্রেস, সো আমি এটাকে জাস্ট ই করে দিচ্ছি। ওকে, আমাদের মনে হয় পার্টিসিপেন্টদের একটু কোশ্চেনস আছে, আপনি কি দু একটা কোশ্চেন কি নেবেন এখন? হ্যাঁ শিওর, যদি কারো কোশ্চেন থাকে প্লিজ বলেন। আসসালামু আলাইকুম। জি আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি পরিচয় দেন, প্রশ্ন করেন। স্যার আমি রিসেন্টলি হচ্ছে গিয়ে আমাদের মানে গুগল মাই বিজনেসে হচ্ছে গিয়ে একটা লোকেশন অ্যাড করেছি। জি তো সেক্ষেত্রে স্ট্রিট অ্যাড্রেসটা যেভাবে দেয়া ছিল, যেমন যদি আমাদের ক্যাম্পাসের কথাই বলি 19/1 পান্থপথ ঢাকা, আমি সেটা হচ্ছে গিয়ে আমাকে সাজেশন করেছিল, আমি হচ্ছে গিয়ে সেটাই অ্যাড করেছিলাম। কিন্তু তারপরে আমি হচ্ছে গিয়ে আমার এই যে বিজনেসটা মানে বিজনেস অ্যাড করেছি ওটা হচ্ছে গিয়ে সার্চ করলে আমাকে 19/1 পান্থপথ ঢাকা দেখাচ্ছে, কিন্তু আমার লোকেশনটা দেখাচ্ছে হচ্ছে গিয়ে পান্থপথ মোড়ের এদিকে। সেক্ষেত্রে স্যার আমি প্রবলেমটা কিভাবে সলভ করবো বা এই প্রবলেমটা কেন হলো? আচ্ছা কিন্তু আমি যদি শুধুমাত্র maps.google এ গিয়ে হচ্ছে গিয়ে সার্চ করি 19/1 পান্থপথ, তখন কিন্তু আমাকে স্কোয়ারের সামনেই দেখাচ্ছে। আচ্ছা, তার মানে আপনার প্রবলেমটা হচ্ছে, আমি যদি ঠিক বুঝে থাকি, যে আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন গুগল সেটা না নিয়ে অটোমেটিক্যালি আরেকটা অ্যাড্রেস সে নিয়ে নিয়েছে এবং বর্তমানে সেই অ্যাড্রেসটাকে সে দেখাচ্ছে। জি স্যার, লোকেশনটা সেটা দেখাচ্ছে, কিন্তু অ্যাড্রেসে যেটা অ্যাড্রেস লিখে দিচ্ছে সেটা কিন্তু আমাকে রাইটই দেখাচ্ছে। জি আচ্ছা, থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য, আমি অ্যান্সারটা দিচ্ছি। সর্বপ্রথম হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে গুগল বাংলাদেশের জায়গাগুলিকে এখন পর্যন্ত সেভাবে সঠিকভাবে, বাইরের কান্ট্রিতে আমরা যেমন হাউস নাম্বার দিয়ে পর্যন্ত একদম এক্স্যাক্ট দিতে পারি, বাংলাদেশে এটা দেয়া পসিবল হয় না। বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেটা দেখি, লাইক আমি যেমন আমার বাসা মনে করেন এখানে 5 নম্বর রোডে আমার বাসা, কোনো কারণে যদি আমি এখানে উবার কল করে দেখা যায় যে সেখানে আমাকে দেখায় 6 নম্বর রোড, 5 নম্বর রোড আমি কখনোই পিন করতে পারি না, বাট ঠিকানা কিন্তু ঠিক মতোই আবার এখানে চলে আসে। এই প্রবলেমটার সলিউশনের জন্য আপনি যেটা করতে পারেন, এক হচ্ছে আপনি নিজে তো অ্যাড করে ফেলছেন, বিজনেসটা এখন এরকম দেখাচ্ছে আপনার গুগলে, লাইক আমি যদি একটু যাই, মনে করেন এখানে আমি আমার বিজনেসটা লিখি, সরি
লাইক এরকম মনে করেন আমার বিজনেসটা দেখাচ্ছে এখানে, হ্যাঁ এইটা হচ্ছে আমার পয়েন্ট, বিজনেসের পয়েন্টটা দেখাচ্ছে এটা। মনে করেন এই অফিসটা আমার আগে ছিল, এখন নেই, এই অফিসটা আমার জি চেঞ্জ স্যার। করে ফেলছি। সো তাহলে কি করতে হবে, এখন আপনার দুইটা কাজ আছে। এক, আপনি নিজে বিজনেসটাকে এডিট করেন আবার, সেটার জন্য আপনি যেটা করতে পারেন, আপনার গুগল মাই বিজনেসের জিমেইল অ্যাকাউন্ট থেকে লগ ইন করে ওই প্ল্যাটফর্মে যে আপনি এডিট করতে পারেন, এক এটা। সেকেন্ড হচ্ছে যে না, এটা একটু রিস্কি হয়ে যায়, কারণ যখন আমি এডিট করব হতে পারে তখন আমার বিজনেসটাকে আবার ভেরিফাই করতে হতে পারে। সো সেকেন্ড কাজ কি, আপনি নিজে করবেন না এটা, অন্য কাউকে, অন্য কারো জিমেইল দিয়ে এইরকম বিজনেসটাকে সার্চ করতে বলবেন। এইভাবে করে বিজনেসটা আসবে। আসার পরে দেখুন এখানে একটা অপশন আছে সাজেস্ট অ্যান্ড এডিট। জি যে স্যার। কেউ চাইলে একটা সাজেশন দিতে পারবে। সাজেস্ট অ্যান্ড এডিটে যান, যাওয়ার পরে এই জায়গাটা চেঞ্জে যান। এবার দেখুন আপনাকে নির্দিষ্ট লোকেশনগুলো আমাকে চেঞ্জ করার পারমিশন দিয়েছে, কিন্তু এখানে একটা বিষয় আছে, এখানে পারমিশনটা দেবেন যখনই চেঞ্জ করবেন সাথে সাথে যে লাইভ হবে তা না। গুগল এটার জন্য মিনিমাম 3 ডেজের একটা টাইম নেয়, স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 3 বিজনেস ডেজ। এটার রিজনটা হচ্ছে যে কেউ চাইলে তো এভাবে করে যে কারো বিজনেসটা চেঞ্জ করতে পারে, কিন্তু গুগল এটা ভেরিফাই করে, প্রপার ওয়েতে ভেরিফাই করে। ইভেন এমনও হয় যে আপনার কাছে একটা নোটিফিকেশন, যে কিনা এই ব্যক্তির যার জিমেইল দিয়ে করা, তার মেইলে একটা নোটিফিকেশন সেন্ড করে দেয় যে কেউ তোমার বিজনেসটা অ্যাড্রেসটা এটা রেফার করছে, সো তুমি কি চেঞ্জ করেছো আর তুমি কি এটা প্রিফার করছো, দেন আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে একমাত্র এটা হবে। সো এইটা ওয়েটা আমার কাছে বেস্ট মনে হয়, যে আপনি চাইলে এভাবে করে এখান থেকে এডিট অপশনটায় যে কাউকে দিয়ে একবার দুবার করে, একবার না হলে সেকেন্ড বার ট্রাই করেন, সেকেন্ড না হলে থার্ড বার ট্রাই করেন, কারণ যখনই 3-4 বার করা হবে গুগল তখন এটাকে এমনিতে চেঞ্জ করবে। তবে একটা প্রবলেম হতে পারে, আবারও বলছি, যখন এটা করবেন, এইটা এখন যেমন আপনাকে হয়তো আপনার ঠিক বাড়ি যেটা সেটাই দেখাচ্ছে বিল্ডিংটা, তখন হয়তো একটু সরে যেতে পারে, বাট এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। যদি অ্যাড্রেসটা আমার মুখ্য হয়, কারণ মানুষ দেখবে অ্যাড্রেসটাই এখান থেকে। জি স্যার। আশা করি বুঝতে পেরেছেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার একটা কোশ্চেন ছিল স্যার, জি ওই গুগল মাই বিজনেস এর মধ্যে আপনি যখন ওই অ্যাড্রেসের কথাটা বললেন, লোকেশন, ওইটা যদি আমি ফার্স্টে না দিই তাহলে পরে এডিট করে তো আবার দেয়া যাবে? জি, পরে আবার দিতে পারবেন, কারণ আপনার বিজনেস হতে পারে এখন কোনো স্টোর নেই, পরে আপনার স্টোর তৈরি হয়েছে, পরে দিতে পারবেন। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন? আচ্ছা, সো মনে করছি কারো কোশ্চেন নেই, আমরা যেহেতু আপনারা বলছেন না। তো নেক্সট দেখুন, এখানে আমি লাইক এইভাবে করে মনে করুন আমার অ্যাড্রেসটা দিলাম। এখন এক্ষেত্রে আমার এখানে রোড নাম্বার যদি চান আগে না দিয়ে আপনি চাইলে এখানে ফার্স্টেই আপনি রোড দিতে পারেন, এটা ইচ্ছা, আপনি যে ফরম্যাটই লেখেন না কেন, বাট ফরম্যাটটা আপনি সব জায়গায় সেম রাখার ট্রাই করবেন, জাস্ট এটাই হচ্ছে মেইন কথা। লাইক আমি দিলাম রোড 6। সো এখন এই যে আমার ডিটেলস অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এবার আমাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে গুগল এবার আপনাকে সেই ম্যাপটা দেখাবে, যে দেখো ম্যাপে আমি এই জায়গাটায় পয়েন্ট করতে পেরেছি, আসলে এটা কিনা। সো আপনি ম্যাপটা জুম করে দেখতে পারেন। জুম করে দেখে আপনার যদি মনে হয় যে না কোথাও কোনো জায়গায় ভুল হচ্ছে, লাইক আমার বিজনেসটা এখানে না, আমার বিজনেসটা হচ্ছে এই জায়গাটায়, এই যে আমি পয়েন্টটা করে দিতে পারি। সো এরকম ভাবে চাইলে আমি এখানে পয়েন্টটা করতে পারি। পয়েন্টটা করা হয়ে গেলে দেন নেক্সট। এখান থেকে চাইলে আপনি স্যাটেলাইট ভিউতেও যেতে পারেন, যেখানে গেলে আপনি এভাবে করে দেখতে পারবেন, অথবা ম্যাপ ভিউতে যেতে পারেন, যেটা আপনার জন্য সুবিধা হয়। সরি, দেন আমি নেক্সটে যাচ্ছি। এবার দেখেন সে একটা কোশ্চেন আমাকে করছে যে তুমি কি কাস্টমারকে তোমার লোকেশনের বাইরে যেও সার্ভিস দাও। লাইক আমি বলেছি যে আমার কিন্তু একটা অ্যাড্রেস আছে যেখানে কাস্টমারকে আসতে হবে। সো এখন কি এমন হয় না যে আমি কি আমার কাস্টমারকে আমার লোকেশনের বাইরে যেতে পারি না? লাইক আমি বাইরে যে বিভিন্ন জায়গায় ট্রেনিং, যেমন আমি বিআইটি মানে ব্যাসিসের ট্রেনিং নিয়েছি, তারপর আপনার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ট্রেনিং নেই, আদার্স বিভিন্ন ইনস্টিটিউশনের ট্রেনিং নিয়েছি। সো এই যে ট্রেনিংগুলি নেই, সো আমি তো বাইরেও যাই, মুভ করি। সো তখন আমি দিব যে ইয়েস, আমি আদার্স জায়গাতেও আমার আউটসাইডে সার্ভিস প্রোভাইড করি। আর যদি এমন হয় যে না ভাই আমি এই লোকেশনের বাইরে যাই না, আমার ওইটাই ফিক্সড, তাহলে নো দিয়ে দিব। আর যদি ইয়েস দেয় আমরা দেখুন কি হয়, ইয়েস দিচ্ছি নেক্সটে। এইবার সে আমাকে কোশ্চেন করছে তুমি কোন এরিয়ার মধ্যে সার্ভিসটা দাও। মানে তুমি বলেছো ঠিক আছে তুমি তোমার বিজনেসটাকে এই অ্যাড্রেস দিয়েছো এবং এই অ্যাড্রেসের আশেপাশে তুমি যাও বাইরে, সো সেটা কোথায় যাও। সো আমি এখানে দিলাম আমি অনলি ঢাকা, অথবা আমি চাইলে আরো স্পেসিফিক করতে পারি লাইক গুলশান, যে আমি অনলি গুলশানে আমার সার্ভিস দেই, অথবা
বনানী, আমি নির্দিষ্ট এরিয়া দিতে পারি, ধানমন্ডি। আমি আমার অ্যাড্রেসগুলো মানে নির্দিষ্ট এরিয়াগুলো দিলাম যে আমি এই এরিয়াগুলিতে আমার জন্য আউটসাইডে আমি যেতে পারি। দেন আমি এখান থেকে নেক্সটে যাব। এইটা এমন না একবারে দিতে হবে, এগুলি সব আপনি পরে আবার দিতে পারবেন। সব থেকে ইম্পর্টেন্ট কল টু অ্যাকশন আমার, অর্থাৎ বিজনেস মানুষ দেখলো কিন্তু আমাকে কন্ট্যাক্ট করবে কিভাবে? আমার ফোন নাম্বার, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ফোন নাম্বার। সবসময় চেষ্টা করবেন বিজনেসের জন্য একটা ভালো ফোন নাম্বার ইউজ করতে, যেটা কিনা অবশ্যই মোবাইল নাম্বার, নট ল্যান্ডফোন বা আদার্স টেলিফোন, কোনো কিছু না, মোবাইল নাম্বার। সো আমরা এখানে বাংলাদেশের আমাদের কোড দেয়া আছে, অর্থাৎ 880 দেয়া। তারপর আপনি চাইলে এখানে 0 দিয়ে স্টার্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ধরলাম আমার ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এরপরে বলছে ওয়েবসাইট আছে কিনা তোমার কোনো। সো না, আমার কোনো আসলে ওয়েবসাইট নেই। কারণ কি আমি একটু আগেই বলেছি যে আমাদের যদি ওয়েবসাইট না থাকে আমরা বিনা পয়সায় কাজ করতে যাচ্ছি। সো না, আমার কোনো ওয়েবসাইট নেই। আই ডোন্ট নিড এ ওয়েবসাইট। আমার কোনো ওয়েবসাইটের প্রয়োজন নেই। অথবা যদি এমন হয় যে না আমি গুগলের ফ্রি ওয়েবসাইটটা নিতে যাচ্ছি, এটাও যেতে পারি, বাট আমি এটা পরে নিব। আপাতত বললাম যে না আমার কোনো ওয়েবসাইটের প্রয়োজন নেই। এবার নেক্সট। দেখুন আমার কাজ ডান, সে বলছে আপনার কাজ সবকিছু ডান হয়ে গেছে, আপনি এখন ফিনিশে ক্লিক করেন। অর্থাৎ আমি যা যা ইনফরমেশন দেওয়া দরকার ছিল প্রপারলি সব ইনফরমেশন দিয়েছি, এখন আমি ফিনিশ ক্লিক করছি। এখন সে আমার জন্য একটা ড্যাশবোর্ড রেডি করছে, যে ড্যাশবোর্ডের মাধ্যমে আমি এই বিজনেসটাকে ম্যানেজ করতে পারি। সো দেখুন এখানে কি বলছে, কমপ্লিট ইওর বিজনেস প্রোফাইল, যে তুমি যে বিজনেস প্রোফাইলটা তৈরি করেছো সেটাকে এখন কমপ্লিট করো, কারণ অনেক ইনফরমেশন তো আমরা মিসিং রেখেছি। সো আসলে সে কি কি ইনফরমেশন চায় একটা লোকাল বিজনেসের জন্য আমরা যদি একটু দেখি, এই তথ্যগুলি দরকার হয় একটা লোকাল বিজনেসের জন্য। আপনার বিজনেসের ইনফরমেশন লাগবে, আপনার বিজনেসের পোস্ট করার জন্য রেগুলার আপনার পোস্টের ইনফরমেশনগুলি লাগবে। সো আমরা এখন যেখানে ছিলাম আমি এটাকে নেক্সট করছি, যে আমরা দেখি আর কি কি তথ্য সে চায় আমার কাছে। ফার্স্টেই বলছে ট্রেনিং সেন্টার। ওকে ফাইন, আমি বুঝতে পেরেছি একটা সার্ভিস। আর কি কোনো সার্ভিস আছে যেটা আপনি প্রোভাইড করেন, এরকম কোনো কাস্টম সার্ভিস আছে কিনা? লাইক আমি বললাম যে আমি এসইও, আমি একজন এসইও কনসালটেন্ট হিসেবে কাজ করি। সো লিখলাম, লেখার পর আমি যদি চাই এখানে আরো কাস্টম সার্ভিস অ্যাড করতে পারবো, এটা আমার ইচ্ছা। আমি যদি অ্যাড দিই দেখুন আরো একটা অ্যাড হয়ে যাবে। সো এটা হতেই পারে যে আমি ট্রেনিং সেন্টারের সাথে পাশাপাশি এই সার্ভিসগুলো দিচ্ছি, তবে অবশ্যই মনে রাখবেন রিলেটেড হতে হবে। এমন কিছু দেয়া যাবে না যেটা হ্যাঁ আমি একদিকে বললাম ট্রেনিং সেন্টার আর একদিকে বলছি আমি এসি রিপেয়ার সার্ভিস করি। এখন এটাও হতো, যদি এটা এসি রিপেয়ার ট্রেনিং সেন্টার হতো তাহলে এটা আবার ঠিক ছিল। সেটা বুঝতে হবে, আপনার সামঞ্জস্যতা দরকার আছে। দেন আমি এখান থেকে নেক্সট করছি। মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু আমি বলেছি আমার একটা বিজনেস লোকাল বিজনেস, সো এটা অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকে। কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, অথবা যদি আপনি বলেন যে 24 আওয়ার্স দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমরা এখানে যাচ্ছি, লাইক সানডে কয়টা থেকে কয়টার মধ্যে খোলা, বললাম 24 আওয়ার্স। আমি আপাতত 24 আওয়ার্স দিচ্ছি সময় বাঁচানোর জন্য। আসলে মানডে চাইলে আপনি স্পেসিফিক যে টাইম সেট করতে পারবেন, আমি 24 আওয়ার্স দিচ্ছি। সো আমি সব দিনগুলোতে 24 আওয়ার্স দিয়ে দিলাম। অনলি ফ্রাইডেটাকে অফ রাখলাম, যে না আমি ফ্রাইডেতে বিজনেস করি না, আমার অন্য সপ্তাহে 6 দিন আমার বিজনেসটা ওপেন এবং সেটা 24 আওয়ার্স ওপেন। এবার নেক্সট। বিজনেস ডেসক্রিপশন, আপনার বিজনেস সম্পর্কে ছোট্ট করে 750 ক্যারেক্টারের মধ্যে, দেখুন এখানে লেখা আছে 750 ক্যারেক্টার, 750 ক্যারেক্টারের মধ্যে ছোট কোনো একটা ডেসক্রিপশন আপনাকে দিতে বলছে। সো এটা এমন না এখনই দিতে হবে, এটা চাইলে আপনি পরেও দিতে পারবেন, ঠিক আছে? আপনার বিজনেস স্টাবলিশ হয়েছে কতদিন, আপনাকে একটা ডেট চুজ করতে বলা হচ্ছে যাতে কাস্টমাররা বুঝতে পারে আপনার বিজনেসটা অনেক পুরনো বিজনেস অথবা নতুন বিজনেস, এই টাইপের। সো লাইক আমি একটা দিলাম জানুয়ারি, দিলাম 2018। ডেসক্রিপশন আপাতত আমি জাস্ট ডেসক্রিপশনটা কপি করে জাস্ট একটা লাইন লিখে রাখলাম, যদিও বা ডেসক্রিপশন লেখা একটা নিয়ম আছে। এখানে একটু বিষয় বলে দিই,
ডেসক্রিপশনটা হচ্ছে আপনি আপনার বিজনেস সম্পর্কে একটা সামারি লিখবেন ছোট্ট করে 3-4 লাইনের মধ্যে, যেখানে আপনি মূলত কি করেন মানুষকে সেটা বলবেন। নেক্সট আমি ক্লিক করছি। অলমোস্ট বিজনেস রেডি বলছে, দেখুন আপনার বিজনেসটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আপনি কিছু ছবি অ্যাড করেন, এই ছবিগুলি লোকাল বিজনেসের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, এই ইমেজগুলি খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা নর্মালি কি করি, মোবাইল থেকে ছবি তুলি, ছবিটাকে আপলোড করে দিই, বাট এই কাজটা ঠিক না। প্রত্যেকটা ছবির একটা নির্দিষ্ট ডেস্টিনেশন আছে, তা না হলে ছবিটাকে গুগলে র্যাঙ্ক করাতে পারবেন না। যেমন আমি যদি একটা বলি যে কতটা গুরুত্বপূর্ণ ছবি, আসলে গুগলের ইমেজ সেকশন থেকে 26% এর মতো ওয়েবসাইটে ট্রাফিক ভিজিট করে, এতটাই পপুলার হচ্ছে। আমরা যে কোনো ছবির জন্য কিন্তু গুগল ইমেজ সেকশনে চলে যাই। সো আমি যদি যে এখানে আমি আমার নামটাই লিখছি, আমার নাম লিখে যখন সার্চ করব, একটা জিনিস লক্ষ্য করুন, টপ টু বটম পর্যন্ত যে 2 লাইন দেখা যাচ্ছে ভিজিবল, 2 লাইনের মধ্যে সবই হচ্ছে আমার ছবি, আদার্স কারো ছবি নেই। গুগল কিভাবে চিনলো আমাকে? শুধু একটা কথা একটু লক্ষ্য করেন, এখানে ডিফারেন্ট প্ল্যাটফর্ম থেকে আসছে। এটা হচ্ছে আমার ট্রেনিং ইনস্টিটিউট BITM থেকে আসা, এটা হচ্ছে আমার ওয়েবসাইট থেকে আসা, এটা আমার ইউটিউব থেকে আসা, এটা স্লাইড শেয়ার থেকে আসা। সো ডিফারেন্ট প্ল্যাটফর্ম থেকে আমার এই অ্যাকাউন্টগুলি থেকে ছবিগুলি আসছে। সো গুগলকে একটা ছবি যখনই আমরা আপলোড করব, ছবির মধ্যে ছোট্ট একটা কাজ করব, এই টেকনিকটা একটু কাজে লাগাবেন, দেখবেন আপনাদের ছবিগুলো খুব দ্রুত আপনারা এভাবে র্যাঙ্ক করাতে পারবেন। তবে এই টেকনিকটা ফেসবুকের ক্ষেত্রে খুব একটা ইফেক্টিভ না, ফেসবুক বাদে আদার্স সকল প্ল্যাটফর্মের জন্য 100% ইফেক্টিভ। টেকনিকটা কি আমি একটু দেখাই। যদি আমরা নর্মালি কি হয়, একটা ইমেজ, আমি ডেস্কটপে গেলাম, লাইক এটা আমার একটা ইমেজ, এটা একটা ওয়ার্কশপের ছবি, যেটা আমি ওয়ার্কশপটা নিয়েছিলাম হচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে। সো এই যে ছবিটা আছে, লাইক আমি চাচ্ছি এই ছবিটাকে মানুষ যেন আমার নাম লিখে সার্চ করলে সে যেন খুঁজে পায়। সো এখন এই ছবিটাকে আমি তাহলে কিভাবে অপটিমাইজ করতে পারি? অপটিমাইজ করার নিয়মটা কি বা বেস্ট ওয়েটা কি? বেস্ট ওয়েটা হচ্ছে আপনি এই ছবিটাকে রাইট ক্লিক করেন, প্রথমে এখান থেকে রিনেমে যান, অর্থাৎ ছবিটার নাম পরিবর্তন করুন। কিভাবে নাম পরিবর্তন করবেন, কি নামে চাচ্ছেন? আমি চাচ্ছি আমার নাম লিখলে যেন মানুষ ছবিটা দেখতে পায়, তো সেই ক্ষেত্রে আমি আমার নামটা লিখবো। এখন কথা হচ্ছে, নর্মালি লেখার নিয়ম হচ্ছে এটা, বাট আমরা এখানে এভাবে লিখবো না। এখানে আমরা এই যে মাঝখানে একটা স্পেস আছে, স্পেসটা দিব না, একটা ড্যাশ দিব, পরবর্তীতে এখানে ড্যাশ দিব। অর্থাৎ নর্মাল লেখা যেটা থাকে, হাবিজাবি যেটা লেখা থাকে একটা ইমেজের উপরে, সেগুলোকে রিমুভ করব। রিমুভ করে আমি চাই যেটা লিখলে মানুষ এই ছবিটাকে পাক গুগলে, সেই জিনিসটাই লিখবো, মাঝখানে শুধু স্পেস দিব না, নর্মাল ভাবে লিখবো, লিখে এন্টার। এই একটা সিঙ্গেল কাজ করেন, আপনার ছবিটা এমনিই দেখবেন অনেক বেশি খুব দ্রুত র্যাঙ্ক করবে। এছাড়াও আরো ডিপে অনেক কাজ আছে, সেগুলো আমরা চাচ্ছি না এখন, জাস্ট সিম্পল একটা টেকনিক, চাইলে ট্রাই করে দেখেন। বিভিন্ন প্ল্যাটফর্মে এইভাবে করে ছবি আপলোড করেন, কিছুদিনের মধ্যে আপনার ছবি ইনশাআল্লাহ আপনি র্যাঙ্কে পেয়ে যাবেন। ওকে, সো আমরা যেখানে ছিলাম, যে আমরা ইমেজ সেকশনে ছিলাম, সো আমরা এখন এই প্ল্যাটফর্মে ইমেজ আপলোড করব। এখানে কি ধরনের ইমেজ দিলে সবথেকে বিজনেসের জন্য বেশি প্রফিটেবল? সব সময় মনে রাখবেন, একটা লোকাল বিজনেস যে ধরনের সার্ভিস প্রোভাইড করে এখানে সেই ধরনের ইমেজ দেন। যেমন মনে করুন আপনার লোকাল বিজনেসটা সার্ভিস হচ্ছে কি, আমি ট্রেনিং প্রোভাইড করি, তাহলে আমার উচিত এখানে ট্রেনিং প্রোভাইড করার কিছু ছবি দেওয়া, যেটা কিনা আমার বিজনেসটা যে রিয়েল সেটা প্রুফ করে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার বিজনেস ট্রাস্ট বাড়ানোর জন্য খুবই ইফেক্টিভ। সো আমরা এখানে অ্যাড ফটোতে ক্লিক করছি, সিলেক্ট ফটোতে যাচ্ছি, লাইক আমি আমার একটা ট্রেনিং এর ছবি মনে করেন আমি এখানে দিব, যেমন এই ছবিটা ট্রেনিং এর ছবি ছিল আমার, ছবিটাকে আপলোড করছি, পাশাপাশি আরো একটা ছবিকে আমি আপলোড করছি। আমি জাস্ট দুটো ছবি, আমার ট্রেনিং এর দুটো ছবি আপলোড করে দিয়েছি আমি এখানে। ওকে, এবার নেক্সট, আপনাদের 10-12টা ছবি দিতে হবে এমন কথা না, একটা দুটো ছবি দিয়ে স্টার্ট করেন, পরে আপনি করতে পারবেন। নেক্সট, ম্যানেজ ইউর প্রোফাইল, অর্থাৎ আমার প্রোফাইলটা কমপ্লিটলি রেডি হয়ে গেছে। আমি এখন এই ম্যানেজ ইউর প্রোফাইলে ক্লিক করব, সে আমাকে আমার প্রোফাইলে নিয়ে চলে যাবে। আমি এখন প্রোফাইলে আছি। লক্ষ্য করুন, এটা হচ্ছে আমার সেই ড্যাশবোর্ড যেখানে আমি এই অপশনগুলি পাচ্ছি, যেটা আমরা একটু আগে এসে দেখলাম ফিচার হিসেবে। এই ফিচারগুলি আমাদের এই জায়গাটাতে, সব ফিচারগুলি এখানে অ্যাভেলেবেল আছে। সো এই ড্যাশবোর্ড সম্পর্কে আমি এখন খুব শর্টে একটা পরিচিতি টানবো, কারণ অলমোস্ট আমাদের সময় 1 ঘন্টা হয়ে গেছে। সো তারপর আমি চেষ্টা করছি একটু কুইক একটা ওভারভিউ দেওয়ার জন্য। এখানে কিন্তু আপনি যদি এখন মনে করেন যে আপনার বিজনেসটা রেডি,
না, তাহলে ভুল করছেন, আপনার বিজনেসটা এখনো রেডি হয়নি। কারণটা হচ্ছে আমি যদি এখানে ইনফো সেকশনে যাই, আমার বিজনেস সেকশনে যাই, এইখানে যাওয়ার পরে আমার বিজনেসের এই যে ডিটেলস দেখুন, এখানে অনেক কিছু আছে, এখানে অনেক কিছু ডিটেলস বিষয় রয়ে গেছে, এখানে ডিটেলস অনেক কিছু আছে এখানে। তো আমাকে এই ডিটেলসগুলি কমপ্লিট করে বিজনেসটাকে গুগলে লাইভ করতে হবে বা ভেরিফাই করতে হবে। কিন্তু একটা জিনিস হয়তো খেয়াল করেছেন যে আমি এখন যে বিজনেসটা এখানে অ্যাড করলাম, এই বিজনেস অ্যাডের সময় আমি কোনো প্রকারের ভেরিফিকেশনের কথাবার্তা গুগল কোথাও আমাকে বলেনি, হয়তো আপনারা লক্ষ্য করেছেন কোথাও বলেনি। সো এই জিনিসটা শুধুমাত্র হয় 100-র মধ্যে 0.1% টাইম বা 1% টাইমে, এবং আজকে লাকিলি আপনাদের সামনে এটা হয়েছে, যেটা হচ্ছে গুগল একবার আমাকে বলেনি, ইভেন নাও স্টিল সে আমাকে বলেনি যে বিজনেসটাকে ভেরিফাই করো। কিন্তু আমি আবারও বলছি 99% টাইমে এটা হবে না। 99% টাইমে আপনাকে বিজনেসটাকে গুগল ভেরিফাই করতে বলবে যে তুমি তোমার বিজনেসটা ভেরিফাই করো। দেখুন আমার বিজনেসটা কোনো প্রকার কিছু করা ছাড়াই এই যে দেখুন এই জায়গাটাতে অলরেডি ভেরিফাইড চলে আসছে। সো এটা যদি বলেন লাকিলি, হ্যাঁ লাকিলি। আমি এর পরের স্লাইডে ছিল যে আসলে কিভাবে গুগল মাই বিজনেসের পেজটা ভেরিফাই করতে হয়, বাট আমি নিয়মটা আপনাদের বলছি। এরকম আসবে না, ম্যাক্সিমাম টাইমে আসবে না, আমি আবার বলছি ম্যাক্সিমাম টাইম আসবে না। এখন যদি বলেন আপনার এক্ষেত্রে কেন আসলো, এর পিছনে কয়েকটা রিজন আছে যে কারণে লাকিলি আমার পেজটা ভেরিফাই দিয়ে দিয়েছে সে। প্রথম রিজন, বিজনেস অ্যাড্রেস আমি যেটা দিয়েছি এই অ্যাড্রেসে আমার একটা বিজনেস অলরেডি ভেরিফাই করা ছিল। ইভেন সেই বিজনেসের সাথেও আমার ডিজিটাল মার্কেটিং টার্মটা যুক্ত ছিল। শুধু তাই না, আমার যে জিমেইল দিয়ে আমি এটাকে অ্যাড করছি এই জিমেইলটা দিয়েই অলরেডি এই রিলেটেড দুটো তিনটে বিজনেস আমি ভেরিফাই করে ফেলেছি। সো এই সকল কারণে গুগল আমার এই বিজনেসটাকে অটোমেটিক্যালি ভেরিফাই ঘোষণা করে দিয়েছে, আমাকে কোনো ভেরিফিকেশনের জন্য ওয়েট করতে হয়নি। কিন্তু আপনারা যখন কোনো বিজনেসে কাজ করবেন নতুন অবস্থায় কখনো এটা পাবেন না, আমি আবারও বলছি কখনো এটা হবে না। কারণ এই জায়গাটায় দেখুন আমার বিজনেসটা বলছে লাইভ, সাথে সাথে সে বলছে তোমার বিজনেস ইজ লাইভ, বাট এই অপশনটা আপনারা কখনোই পাবেন না। আবারও বলছি এই জিনিসটা 100-র মধ্যে একবার হয়, 99 টাইমস হবে না। সো যদি না হয় কি করবেন সেটাই আগে আমার শেখা লাগবে। সো এই জিনিসটা আমরা দেখা গেল পাবো না, এটা যখনই পাবো মনে করবেন তখনই আপনার বিজনেসটা অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। সো কিভাবে একটা বিজনেসকে গুগলে ভেরিফাই করতে হয়, 4টা ওয়ে আছে, আমরা এই 4টা ওয়ে সম্পর্কে একটু জেনে আসি। গুগল ভেরিফিকেশন ওয়ে 4টা প্রসেসে হয়। একটা হচ্ছে ফোন ভেরিফিকেশন, একটা হচ্ছে পোস্ট কার্ড ভেরিফিকেশন, একটা হচ্ছে ডোমেইন ভেরিফিকেশন, একটা হচ্ছে ইমেল ভেরিফিকেশন। সো আমার যেটা এখন হয়েছে সেটা হচ্ছে ইমেল ভেরিফিকেশনের মাধ্যমে হয়ে গেছে। আমার যে ইমেলটা ইউজ করেছি ওই ইমেলটা দিয়ে বেশ কিছু বিজনেস ভেরিফাইড করা এবং রিলেটেড বিজনেস, দ্যাটস ওয়াই গুগল আমাকে ট্রাস্ট করে, আমি যেহেতু কিছু ইমেজও দিয়েছি রিলেটেড, সে আমার বিজনেসটাকে লাইভ করে দিয়েছে। সো এটা গেল একটা বিষয়। সেকেন্ড ওয়ে হচ্ছে ফোন ভেরিফিকেশন। ফোন ভেরিফিকেশনটা খুব কুইকেস্ট ওয়েতে হয়, যেমন বিজনেসের শেষে যে বলা হয় যে হ্যাঁ ফোন নাম্বারটা দাও, ফোনে একটা 5 ডিজিটের একটা কোড পাঠানো হবে, ভেরিফাইড হয়ে যায় বিজনেসটা। বাট এটাও 100-র মধ্যে 2বার হবে, 98 বার হবে না। ডোমেইন ভেরিফিকেশন এটা তো আরো রেয়ার, এটা হচ্ছে শুধুমাত্র তখনই হয় যখন আপনার ওই ডোমেইনটা, লাইক আমার একটা ডোমেইন আছে মনে করুন mdfarokhan.com, এই ডোমেইনটা আমার যে বিজনেসের সার্চ কনসোলে যে মেইল দিয়ে অ্যাড করা, সেই মেইল দিয়ে যদি আমি আবার অ্যাকাউন্ট করি, বিজনেসের জন্য ট্রাই করি, জিএমবির জন্য ট্রাই করি, তাহলে এটা হওয়ার চান্স থাকে। বাট এটা খুব রেয়ার, এটা 0.1% বা 5% হয়, এর বেশি হয় না কখনো এটা। ম্যাক্সিমাম তাহলে যেটা হয় সেটা হচ্ছে পোস্ট কার্ড, এইটা হচ্ছে ম্যাক্সিমাম টাইমই হবে। অর্থাৎ আপনাকে গুগল ডিরেক্টলি বলবে যে আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেসে একটা চিঠি যাবে। এখন বলতে পারেন যে আমি যদি বিজনেসের কোনো অ্যাড্রেসে না দিই, কোনো সমস্যা নেই, বিজনেসের কোনো অ্যাড্রেস না দিলেও গুগল লাস্টে আপনাকে বলবে বিজনেসের যেহেতু কোনো অ্যাড্রেস দেন নাই, আপনার বাসা তো আছে, আপনার বাসার ঠিকানা অন্তত চিঠিটা আপনাকে রিসিভ করতে হবে অ্যাজ এ ভেরিফাইড প্রসেস হিসেবে। সো আপনি যদি কোনো অ্যাড্রেস নাও দেন, কখনো মনে রাখবেন যে আপনি প্রথমে চুজ করলেন আপনার কোনো অ্যাড্রেস নেই, তারপরেও গুগল আপনাকে লাস্টে যে পোস্ট কার্ডের মাধ্যমে অ্যাড্রেস ভেরিফাই করতে বলবে। এবং নর্মালি পোস্ট কার্ডের জন্য 14 দিন সময় লাগে বাংলাদেশের জন্য, ইউএস এর ইউকের জন্য 5টা বিজনেস ডেজ সময় লাগে, অস্ট্রেলিয়ার জন্য এরকম, আদার্স ম্যাক্সিমাম কান্ট্রির জন্য এরকম। শুধুমাত্র বাংলাদেশ, আদার্স কিছু আমাদের দূরের যে কান্ট্রিগুলি আছে যদি বলি, সেইখানে 14 দিনের মতো সময় লাগে। কিন্তু এখানে আরেকটা ইস্যুজ আছে, 14 দিন যে সময় লাগে বললাম, সাধারণত 14 দিন পরে আপনার হাতে চিঠিটা ম্যাক্সিমাম টাইমে আসবে না।
গুগল পাঠায় না তা না, গুগল চিঠিটা অবশ্যই পাঠায়, আসে না বিকজ অফ আমাদের পোস্ট অফিসের কারণে। সো এটার নিয়ম হচ্ছে 10 দিন হয়ে যাওয়ার পরে নিজ তাগিদে আপনার যে ঠিকানাটা দিয়েছেন সেই ঠিকানায় যে পোস্ট অফিসটা আছে, পোস্ট অফিসে যে একটু কথা বলে আসেন, তাদেরকে একটু অন্ততপক্ষে আপনার এলাকায় যে চিঠিটা পৌঁছে দিবে সেই ব্যক্তিকে খুঁজে তাকে অন্তত বলে আসেন যে একটু চা পানি খেতে দিয়ে আসেন তাকে, সোজা কথা, যে আমার একটা চিঠি আসবে গুগল থেকে, আপনি আসলে একটু আমাকে কষ্ট করে পৌঁছে দিয়ে। অনেক সময় চিঠিটা এসে পড়ে থাকে ওখানে, তারা ইচ্ছে করে পৌঁছে দেয় না, কারণ এইগুলি পৌঁছে দিলে আবার কিছু বকশিস পাওয়া যায় এই জন্য। সো এটা একটু মাথায় রাখবেন, আমরা যারা বাংলাদেশের মধ্যে বিজনেস ভেরিফাই করতে যাব এইগুলি আমাদের প্রয়োজন হয়। এছাড়া বিজনেস ভেরিফিকেশনের যদি আপনার অন্য কোনো ওয়ে চিন্তা করেন, যেটা তো আপনি বললেন নতুন বিজনেস যখন তৈরি করলাম তখন আমাকে পোস্ট কার্ড দিয়ে ভেরিফাই করতে হয় বেশিরভাগ সময়, কিন্তু যদি এমন হতো যে না বিজনেসটা আমার নতুন না, বিজনেসটা আমি ক্লেম করছি, মানে অলরেডি লিস্টেড বিজনেস ক্লেম করছি, সেই ক্ষেত্রে সাধারণত ইমেইল এবং ফোন এই দুটো সব থেকে বেশি ইউজ হয়, সেক্ষেত্রে পোস্ট কার্ডটা কম হয়। ইমেলটা কেমন হয় এটা একটা নিয়ম আছে, যেমন এই নিয়মটা হচ্ছে আমরা যেটাকে বলি বিজনেস মেইল, এই বিজনেস মেইল দিয়ে সাধারণত ভেরিফাই হয়, জিমেইল দিয়ে ভেরিফাই হবে না। আমি আবারও বলছি জিমেইল দিয়ে ভেরিফাই হবে না। কেমন বিজনেস মেইল? লাইক আপনার বিজনেস মনে করেন farukit.com, মনে করেন এটা হচ্ছে আমার ডোমেইন নেম, আমার ওই বিজনেস পেজের সাথে অ্যাড করা, তাহলে আমার বিজনেস মেইল কেমন হতে পারে? contact@farukit.com। এই টাইপের যে মেইলগুলো যেগুলোকে আমরা বলি ওয়েব মেইল অর বিজনেস মেইল বলি, এই ধরনের মেইলে যেটা ডোমেইনের সাথে রিলেটেড যে মেইলটা থাকে, এই মেইল দিয়ে সাধারণত আপনাকে ক্লেম করতে হয়। গুগল যখনই আপনি ক্লেম বাটনে ক্লিক করবেন, গুগল আপনাকে আস্ক করবে যে আপনি আপনার বিজনেস মেইলটা দেন, এইটুকু লেখা থাকবে, এইটুকু অংশ লেখা থাকবে, প্রথমের অংশটুকু ফাঁকা থাকবে, এইখানে ফাঁকা থাকবে, আপনাকে এখানে লিখতে হবে। সেটা যাই হোক, আপনার অনেক সময় অনেকে কোম্পানির নামে থাকে, নিজের নামে থাকে, তো যেটা থাকবে আপনি সেটা লিখে আপনার লেখার সাথে সাথেই যখন মেইলে ক্লিক করবেন আপনার এই মেইলে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে। ওই কোডটা নিয়ে আপনি বসালেই আপনি বিজনেসের ম্যানেজারিয়াল অ্যাক্সেসটা, মানে অ্যাজ এ ওনার অ্যাক্সেসটা আপনার কাছে ট্রান্সফার হয়ে যাবে বা ক্লেম করে ফেলছেন আপনি। সো এটা হচ্ছে ক্লেম করার সময় আমাদের এই ধরনের জিনিসগুলি সাধারণত হয়ে থাকে যখন আপনি বিজনেসটাকে ক্লেম করতে যাচ্ছেন, আর তা না হলে ফোন নাম্বারের মাধ্যমে হয়। সো এই দুইটা ওয়ে হচ্ছে ক্লেম করার সময় মেইনলি ইফেক্টিভ, কিন্তু ক্লেম করা বাদে সবসময় মনে রাখবেন পোস্ট কোডটা অলওয়েজ হয়। যদি কেউ কখনো আপনাকে বলে যে আমি তোমার বিজনেসটাকে কোনো প্রকারের ভেরিফিকেশন ছাড়াই, মানে পোস্ট কার্ড ভেরিফিকেশন ছাড়াই বিজনেসটাকে ভেরিফাই করে দিব, কথাটা মিথ্যা বলছে সে বিষয়টা এরকম না, কিন্তু এটা লাকিলি কিছু টাইম হয়। যেমন আজকে দেখলেন আপনার সাথে বসে আমি লাকিলি এটা হয়ে গেছে, ভেরিফাইড হয়ে গেছে একবারই, এরকম হয়, বাট ম্যাক্সিমাম টাইম এটা হয় না। হ্যাঁ, আর একটা ছোট একটা কিন্তু আছে মাঝখানে, যেটা অ্যাড করে দিই, তা না হলে আবার আমাদের মধ্যে কনফিউশন তৈরি হতে পারে। বাংলাদেশের মতো যে সকল কান্ট্রিতে গুগল এখন পর্যন্ত গ্রামগঞ্জে অনেক জায়গা আছে এটা ম্যাপে লিস্টেড করতে পারেনি, এমন অনেক বিজনেস আছে ঢাকা শহরের বাইরে যেগুলো লিস্টেড না, এই ধরনের বিজনেসকে আমরা চাইলে কোনো প্রকার ভেরিফিকেশন ছাড়াই গুগলে অ্যাড করতে পারি। এই জিনিসটা চাইলে আপনি আমি করতে পারি, এটা আপনাদের করার ক্ষমতা আছে। কিভাবে আমি জাস্ট ছোট্ট করে একটু দেখাচ্ছি, আমি এত ডিটেলসে যাবো না এখন এটা নিয়ে। এটার জন্য আপনার ম্যাপে যেতে হবে। ম্যাপে যাওয়ার পরে লাইক মনে করেন আমার একটা বিজনেস আছে, আমার গ্রামের বাড়ি খুলনাতে, মনে করেন আমার একটা বিজনেস আছে। তো সেখানে মনে করেন আমার একটা বিজনেস হচ্ছে এসইও সার্ভিস খুলনা, মনে করেন এটা হচ্ছে আমার নাম, বিজনেসের নামই হচ্ছে এটা, সরি এসইও সার্ভিস খুলনা, বিজনেসের নামই হচ্ছে আমার এটা। এখন কোনো কারণে দেখলাম আমার বিজনেসটা এখানে পাচ্ছি না, আমি সার্চ করেছি এখানে, বাট খুলনার মধ্যে সে দেখাচ্ছে না, কোনো কারণে বিজনেসটা আমি সব দেখলাম চেক করে, নেই, এখানে পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, এটাকে বলা হয় একটু চালাকি করা, যে স্বাভাবিক 14 দিন ওয়েট করব, গুগল মেইল পাঠাবে, এই ঝামেলায় না যে একটু চালাকি করা, সেটা হচ্ছে আমি ডিরেক্টলি জিমেইলে লগ ইন থাকা অবস্থায় এখানে যাব, এইখানে নিচে আমি একটু লক্ষ্য করে দেখব অ্যাড এ মিসিং প্লেস বলে একটা অপশন আছে। আমি ওই জিমেইলের মাধ্যমে যে গুগল ম্যাপ বিজনেসটা করতাম সেটাকেই অ্যাড এ মিসিং প্লেস হিসাবে অ্যাড করতে পারি, এবং এটা সাধারণত উইদিন 3 ডেজের মধ্যেই গুগল অটোমেটিক্যালি কোনো প্রকার ভেরিফিকেশন ছাড়া লাইভ করে দেয়, এবং এটা লাইভ করা হয়ে গেলে দেন আপনি সেটাকে জাস্ট ক্লেম করে পুরো অ্যাক্সেসটা আপনি নিয়ে নিতে পারেন। সো এটা একটা ছোটখাটো আমি যে বলি টিপস, যেটা কিনা আমরা মাঝে মাঝে ঢাকার বাইরে যেসব এরিয়া আছে বিশেষ করে তাদের জন্য বেশি ইফেক্টিভ, ঢাকার মধ্যে ইফেক্টিভ না তা বলবো না, বাট ঢাকার বাইরের জন্য বেশি ইফেক্টিভ হয় এটা আর কি।
ওকে, সো ভেরিফিকেশন প্রসেস ডান। নেক্সট আমরা যাব হচ্ছে আমাদের গুগল মাই বিজনেস মেইনটেনেন্স, অর্থাৎ আপনি যে পেজটা করলেন পেজটা রেগুলার মেইনটেনেন্সের বিষয় আছে। এখন এই মেইনটেনেন্সটা কি? রেগুলার পোস্ট করা। এখন যদি বলেন পোস্ট করলে কি হবে, পোস্ট করলে যেটা হবে সেটা হচ্ছে আমরা যখন বিজনেসটাকে গুগলে সার্চ করব, লাইক আমি যখন গুগলে সার্চ করব, সার্চ করার পরে সেই বিজনেসটার যদি কোনো পোস্ট থাকে, দেখুন সেই পোস্টটা এই যে নিচে, এই যে আমাদের নলেজ গ্রাফ, এই নলেজ গ্রাফের নিচে এই যে দেখুন আমাকে এখানে দেখাচ্ছে আমার পোস্টটা, এই যে আমার একটা পোস্ট, এই যে একটা পোস্ট, সো এই পোস্টগুলি দেখাচ্ছে। তার মানে এইখান থেকে কেউ চাইলে সরাসরি আমার সেই পোস্টটা রিড করতে পারবে। সো এটা কিন্তু একটা বড় একটা অপরচুনিটি আমাদের জন্য। সো আমরা যখনই কোনো বিজনেসের জন্য কাজ করব, অলওয়েজ চেষ্টা করব সেই বিজনেসের জন্য রেগুলার পোস্ট করা। এবং মনে রাখবেন গুগল মাই বিজনেসের একটা পোস্টের এক্সপায়ারেশন ডেট হচ্ছে 7 ডেজ, 7 দিন পর্যন্ত থাকে, এরপর পোস্টটা এক্সপায়ার্ড হয়ে যায়। নেক্সট, রেগুলার বিজনেসের ট্রাস্ট বাড়ানোর জন্য বিজনেস রিলেটেড ছবি আপলোড করেন। আপনি একজন প্লাম্বার, আপনি একজন ইলেকট্রিশিয়ান, আপনি যে বাসায় গেছেন কাজ করতে, কাজ করা অবস্থায় 4-5টা ছবি নেন, প্রতিনিয়ত ছবিগুলো আপডেট করেন। এটা আপনার বিজনেসকে যে কি পরিমাণে বুস্ট আপ করবে এটা আপনার চিন্তাও করতে পারবেন না। এটা আপনার জন্য খুবই ইফেক্টিভ। সো ট্রাই করেন লোকাল বিজনেসের জন্য এই কাজটা করতে। গেট রিভিউ, আপনি যখনই কোনো একটা সার্ভিস দিবেন কাস্টমারকে, যে কাস্টমারকে সার্ভিসটা দেন না কেন, দেওয়ার পর কাস্টমারকে একটু আস্ক করবেন যে স্যার প্লিজ আমাকে যদি একটা রিভিউ দিতেন। এখন অনেকে আস্ক করতে কিভাবে রিভিউটা দিবে সে, এটা একটা সহজ ওয়ে আছে। সেটা হচ্ছে আপনি যদি ম্যাপে যান, ম্যাপে যাওয়ার পরে মনে করেন এটা হলো আমার বিজনেস, ধরলাম আমি এটা আমার বিজনেস, এই যে বিজনেসটা আছে মানুষের কাছে শেয়ার করার জন্য খুব দ্রুত আমি এখান থেকে শেয়ারেবল একটা লিঙ্ক পাই। এখান থেকে আমরা লিঙ্কটা কপি করে ডিরেক্টলি এটা শেয়ার করতে পারি সবাইকে, যে প্লিজ এইটাই ক্লিক করে আপনারা আমাকে রিভিউ দেন। এটা ক্লিক করার পরে তার সামনে এই পেজটা আসবে, এই পেজে আসার পরে তাকে জাস্ট এখানে যে রাইটে রিভিউ, এই অপশন যে রিভিউ দিতে হবে। সো আরেকটা ওয়ে আছে যার মাধ্যমে কিনা সব থেকে কুইকেস্ট ওয়েতে ডিরেক্ট লিঙ্কই দেওয়া হবে যেটা রিভিউ আসবে। সো সেটার জন্য অনেক সাইট আছে। এটা হচ্ছে তার মধ্যে একটা টুলস যেটাকে ব্যবহার করতে পারি আমরা আমাদের রিভিউ লিঙ্ক জেনারেট করার জন্য। দেখুন এটা রিভিউ, গুগল রিভিউ লিঙ্ক জেনারেটর এটা কিন্তু, হ্যাঁ। সো আমি এখানে যাচ্ছি, যাওয়ার পর দেখুন এখানে বিজনেসের নাম লিখতে বলছে আমাকে। সো আমাকে আমার বিজনেসের নাম লিখতে হবে এভাবে করে। নাম লেখার পরে দেখুন এই যে এটা হচ্ছে আমার বিজনেস। যদি আপনার বিজনেসের অ্যাড্রেস না থাকে তাহলে সেই বিজনেসটা এখানে পাবেন না। আবারও বলছি, যদি আপনার বিজনেসের অ্যাড্রেস নো করা থাকে তাহলে এখানে পাবেন না। এবার এটা আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে এখানে সরি প্রবলেম হচ্ছে কোন একটা টুলে, আমরা আবার ট্রাই করি, কোন একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা ধরলাম এটা, আচ্ছা আমরা আরেকটা ডিফারেন্ট টুলে ট্রাই করি। অনেক টুল আছে যেটা খুশি ইউজ করতে পারেন, এমন না যে আপনাকে শুধু ওইটা ইউজ করতে হবে। যেটা সমস্যা দিচ্ছে আপনার চাইলে ডিফারেন্ট টুলে যেতে পারেন। লাইক আমি মনে করেন একটা বিজনেসকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সাথে সাথে এটাই দেখুন এখানে একটা লিঙ্ক জেনারেট হয়ে যাচ্ছে। সো আমি যদি লিঙ্কটা কপি করি, জাস্ট এই শর্ট ইউআরএল আমি যদি কপি করি, লিঙ্কটা কপি করা হয়ে গেলে এখন আমি আমার ক্লায়েন্টকে এই লিঙ্কটা প্রোভাইড করব, বলবো যে আপনি সরাসরি এই লিঙ্কটা দিয়ে যান। সো ক্লায়েন্ট যখন এই লিঙ্কটা দিয়ে যাবে, আমি কপি করলাম, ক্লায়েন্ট যখন এই লিঙ্কটা দিয়ে যাবে, যাওয়ার পরে সে যখন সার্চ করবে এভাবে করে বিজনেসটার, এই দেখুন অটোমেটিক্যালি তার সামনে এখানে রিভিউ দেওয়ার জন্য অপশন চলে আসছে। মানে তাকে আর কিছু করতে হয়নি, শুধুমাত্র লিঙ্কটাকে পেস্ট করছে, পেস্ট করার বা ক্লিক করেছে, ক্লিক করার সাথে তার সামনে অটোমেটিক্যালি রিভিউ বক্স চলে আসছে। সো এখান থেকে সে জাস্ট রেটিং দিবে, বিজনেস সম্পর্কে কিছু কথা বলবে এবং পোস্ট করে দিবে, শেষ। সো এটা হচ্ছে অপশন, আমরা চাইলে আমরা এটা করতে পারি। আমি এটাও দেখিয়ে দিলাম যে আপনারা যদি চান তাহলে শর্টকাট ওয়ে হচ্ছে এটা, কিন্তু এটা তখনই পাবেন যখন আপনার বিজনেস গুগল ম্যাপে লাইভ থাকবে এবং আপনার বিজনেসটা যদি লোকাল অ্যাড্রেস থাকে তাহলেই পাবেন, তা নাহলে পাবেন না এটা। তা না হলে আপনাকে ম্যানুয়ালি এখান থেকে শেয়ার অপশন নিয়ে ক্লায়েন্টদেরকে দিতে হবে রিভিউর জন্য। নেক্সট হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ পোস্ট।
আপনি চেষ্টা করেন এখানে মাঝে মাঝে আপনার বিজনেস রিলেটেড কোনো অফার যদি থাকে আপনি চাইলে অফার দিতে পারবেন, প্রোডাক্ট হলে প্রোডাক্টের ডিসকাউন্ট থাকলে সেটা বলতে পারবেন। এই জিনিসগুলি প্রমোট করতে পারেন চাইলে। আমি একবার একটু একটা বিজনেস পেজ আমার যেটা অলরেডি আছে, লাইক আমার পার্সোনালটা একটু দেখিয়ে দিচ্ছি যাতে আপনার আইডিয়াটা পেয়ে যান যে কিভাবে এটা কাজ হয়। সো এই জায়গাটা যদি আসি, দেখুন এখানে আমাকে একটা দিচ্ছে ভিউজ পারফরমেন্স। আমার এখানে পারফরমেন্স দেখাচ্ছে, দেখুন ভিউজ কত, সার্চেস কত, অ্যাক্টিভিটি কি আছে। এটা মূলত আসছে এই যে ইনসাইটস এই অংশটা থেকে, অর্থাৎ আমার গুগল মাই বিজনেস কেমন পারফর্ম করছে সেটা দিয়ে। দেখুন এখানে গত 1 মাসের ডেটা আছে। 1 মাসে মানুষ আমাকে খুঁজে পেয়েছে সব থেকে বেশি এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এটা লিখে খুঁজে পেয়েছে 394 জন ইউজার। চিন্তা করুন আপনি একটা মানুষ যাকে অটোমেটিক্যালি মানুষ খুঁজে পাচ্ছে। সো কত সুন্দর একটা ওয়ে তৈরি করা আছে, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। নেক্সট এখানে আরো কিছু অপশন দেওয়া আছে, এগুলি লিখে কতজন খুঁজে পেয়েছে আপনার টোটাল ইউজার এখানে দেওয়া আছে। নেক্সট এখানে দেখুন আপনার এখানে মানুষ আসছে কিভাবে, ডিরেক্ট আসছে, অর্থাৎ সে জানে তার কাছে কোনো লিঙ্ক ছিল, ডিরেক্ট আসছে। আরেকটা হচ্ছে ডিসকভার করছে, ওই যে গুগল থেকে সার্চ করে পেয়েছে আপনাকে। নেক্সট হচ্ছে আপনার কাছে কয়জন, এই যে লিস্টিং অন সার্চ, সার্চ থেকে কয়জন পেয়েছে, ম্যাপ থেকে কয়জন পেয়েছে। সো আমি দেখছি আমার প্রেজেন্সটা সার্চে বেশি, তার মানে গুগল সার্চ রেজাল্ট পেজ থেকে আমাকে বেশি পাচ্ছে। কাস্টমার অ্যাকশন, কল করেছে এর মধ্যে 12 জন আমাকে, ওয়েবসাইট ভিজিট করেছে 55 জন। সো আমি তো ডেটা দেখতে পাচ্ছি এখান থেকে। দেন ফোন কলস, কবে কি ফোন কলস করেছে হাবি যাবে, এখানে আরো কিছু ডেটা আছে। সো এটা তো গেল একটা ডিটেলস ডেটা আমার এখানে সম্পর্কে আমি জানলাম। তার মানে আমরা আমার বিজনেসটা কেমন পারফর্ম করছে এটা খুব সহজে এই জায়গা থেকে বুঝে যাচ্ছি। এবার চলুন আমরা যে নতুন বিজনেসটা করেছি এইটার জন্য আমাদের সব হয়েছিল, শুধু একটা ওয়েবসাইট ছিল না। আমি বলেছিলাম যে আমরা ফ্রিতে চাইলে ওয়েবসাইট পেতে পারি। সেটা কিভাবে, এই যে দেখুন ওয়েবসাইট এখানে পার্ট দেওয়া আছে। আমি এখানে ওয়েবসাইটে ক্লিক করছি, গুগল আমার জন্য একটা ওয়েবসাইট অটোমেটিক ভাবে তৈরি করছে। দেখুন আমার ওয়েবসাইটটা রেডি, সুন্দর সিমসাম 1 পেজের একটা ওয়েবসাইট। যদিও বলবো এখানে অ্যাক্টিভিটি কি ভাই, এটা দিয়েও বিজনেস করা পসিবল। আমি আবারও বলছি কমপ্লিটলি ফ্রিতে, যে কেউ একজন ট্রাই তো করে দেখেন আজকে যে প্রসেসটা শিখলেন। নেক্সট এখান থেকে চাইলে যে থিম আছে, আপনি চাইলে আপনার পছন্দ মতো থিম চুজ করতে পারবেন, কালার চেঞ্জ হয়ে যাবে, টেক্সট চেঞ্জ করতে পারবেন, এভরিথিং এখান থেকে প্রত্যেকটা সিঙ্গেল জিনিস চেঞ্জ করতে পারবেন। করা হয়ে গেলে পাবলিশ করে দেন, আমার বিজনেসটা পাবলিশ। এই দেখুন এটা হচ্ছে আমার ওয়েবসাইটের নাম। আমি যদি ভিজিট সাইটে ক্লিক করি, এইটা হচ্ছে আমার ওয়েবসাইটের নাম। আমি যে কাউকে এই সাইটটা দিতে পারবো, গুগল আমাকে ফ্রিতে এই সাইটটা দিয়েছে। ইভেন আমি আমার যে কোনো জায়গায় এই সাইটটাকে ইউজ করতে পারবো। সাইটটা লক্ষ্য করুন কতটা গোছানো একটা সাইট বিজনেসের জন্য। বিশেষ করে সরাসরি কল নাও বাটন আছে, আপনার মোবাইলে কল চলে যাবে। গেট কোড, কেউ চাইলে আপনাকে কোটেশন রিকোয়েস্ট করতে পারবে। এখানে আপনার বিজনেস সম্পর্কে একটা ডেসক্রিপশন দেওয়ার কথা ছিল, যেটা দিলে আপনি এখানে ডিটেইলস চলে আসবে। আমার বিজনেসের দুটো ছবি দিয়েছিলাম, ছবি দুটো এখানে আছে। ফাইনালি এখানে কন্ট্যাক্টের অপশন, কয় থেকে কয়টা বিজনেস খোলা, ডিরেকশন, আমার কল নাও বাটন। মানে ছোটখাটোর মধ্যে যদি বলেন পারফেক্ট একটা লোকাল বিজনেসের জন্য যা দরকার হয়। তো আপনারা কিন্তু চাইলে খুব সহজে এই ওয়েবসাইটটাকে দিয়েও কাজ চালাতে পারবেন আপনাদের বিজনেসের জন্য, এটা একটু মনে রাখেন। তার মানে আমরা ওভারঅল এখানে যা কিছু আছে এভরিথিং সবকিছুই টুকিটাকি ভাবে হলো, একটু দ্রুত ভাবে হলো আসলে দেখতে হয়েছে। এখানে অলরেডি আমি সময় অনেক বেশি নিয়ে ফেলেছি। তো লাস্ট আমার দুটো টপিক বাকি আছে। জাস্ট একটা হচ্ছে এই যে লিস্ট করলাম, লিস্ট সাসপেন্ড হয়। সো এই সাসপেনশনটা আসলে কি, গুগলের আমরা যে বিজনেসটা তৈরি করলাম এটা গুগল সাসপেন্ড করে দেয়। জি, অনেক কারণ আছে সাসপেন্ড করে দেয়। একটা হচ্ছে হার্ড সাসপেনশন, একটা হচ্ছে সফট সাসপেনশন। হার্ড সাসপেনশনটা যখন হয় তখন আপনি আপনার বিজনেসকে খুঁজে পাবেন না গুগলে, ডিরেক্টলি সেটা নাই হয়ে যাবে। গুগল আপনাকে শুধু একটাই মেসেজ দেখাবে, ইওর বিজনেস হ্যাজ বিন সাসপেন্ডেড ডিউ টু সাম কোয়ালিটি ইস্যুস। বাট কখনোই সে আপনাকে বলবে না কোয়ালিটি ইস্যুটা কি। সফট সাসপেনশনটা আপনার বিজনেসটা কোনো জায়গা থেকে পাবেন না খুঁজে, হয়তো বা লোকাল 3 প্যাকে পাচ্ছেন না, নলেজ গ্রাফে পাচ্ছেন না, মাঝে মাঝে এরকম গায়েব হয়ে যাবে। এটা হচ্ছে সফট সাসপেনশন। সো আমি যদি এরপর একটু যাই কেন সাসপেন্ড হয়, কিছু রিজন দেয়া আছে। রিজনের মধ্যে সব থেকে মেইন রিজন হচ্ছে খুব দ্রুত ফ্রিকোয়েন্টলি আপনি যদি বিজনেস নেম চেঞ্জ করেন, অ্যাড্রেস চেঞ্জ করেন, ফোন নাম্বার চেঞ্জ করেন, এই 3টা জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ন্যাপ যেটা বলেছিলাম, এইগুলি দেখা গেলো আপনি ভুল দিচ্ছেন, মিসগাইড করছেন ইউজারকে, তাহলে আপনার এই ধরনের প্রবলেম হবে। ওয়েবসাইটের ইউআরএল, ভুল ইউআরএল দিচ্ছেন। ইউআরএল ফরওয়ার্ডিং, অর্থাৎ হচ্ছে আপনি যদি কোনো একটা ইউআরএল দেখাচ্ছেন যে লেখা farukit.com, ক্লিক করছি আমাকে নিয়ে যাচ্ছেন আর একটা ওয়েবসাইটে, মনে করেন সেটা অন্য একটা ওয়েবসাইট। এই যে ইউআরএল ফরওয়ার্ড করা, এটার জন্য আপনার বিজনেস সাসপেন্ড হতে পারে। সো এখানে কিছু লিস্টের বিষয় দেওয়া আছে,
এই জিনিসগুলির কারণে সাধারণত বিজনেসটা সাসপেন্ড হয়ে থাকে সাধারণত। এখন সাসপেন্ড হলে তাহলে রিকভার ওয়েটা কি? হ্যাঁ, আপনি রিকভারের জন্য ট্রাই করতে পারেন। ট্রাই করার জন্য আপনাকে এই তথ্যগুলি অন্তত লাগবে। এটা ডিপেন্ড করে সবার জন্য সবগুলি না, বিজনেস টু বিজনেস ভ্যারি করে। লাইক মনে করেন আমার একটা ট্রেনিং ইনস্টিটিউট, সেক্ষেত্রে আমার হয়তো বা ট্রেনিং ইনস্টিটিউটের লাইসেন্স লাগতে পারে, ট্রেড লাইসেন্স দেখাতে হতে পারে, আমার বিন দেখাতে হতে পারে, আমার টিন দেখাতে হতে পারে, আমার ইউটিলিটি বিল দেখাতে হতে পারে। এরকম ইনফরমেশনগুলি দেখাতে হতে পারে, গুগলকে সাবমিট করতে হতে পারে যে না আমি লিগাল, আমি রিয়েল বিজনেস, সো কেন আমাকে সাসপেন্ড করা হলো। এখন কথা হচ্ছে এই যে কথাটা আমি বললাম যে গুগলকে আমি আস্ক করব, কোথায় যে আস্ক করব, এইটা হচ্ছে সেই প্লেস। আমি কিছু ইম্পর্টেন্ট লিঙ্কস এখানে দেখাচ্ছি। এই দেখুন, আপনি জিএমবি তৈরি করতে হলে আপনাকে এখানে যেতে হবে, জিএমবি তৈরি করার গাইডলাইন জানতে হলে এখানে যেতে হবে, রিপোর্ট করার জন্য ওই যে আপনার বিজনেসকে কেউ এডিট করছে, কেউ ক্লেম করছে, কেউ ক্ষতি করতে যাচ্ছে, তখন রিপোর্ট করতে হলে এখানে যাবেন। আর আপনার বিজনেস সাসপেন্ড করে দিয়েছে, সেটাকে আপনি আবার রিসলভ করতে যাচ্ছেন, তখন আপনাকে এই সাপোর্টের এই জায়গাটায় যেতে হবে। সো আমি আসলে খুব দ্রুত আসলে আমি গেছি এই জায়গাটায়। সো লিঙ্কগুলি দেওয়া আছে, আশা করি আপনাদের অনেক উপকার হবে। লিঙ্কগুলিতে যে অত ডিটেলস পড়তে পারবেন, অথবা যদি আপনাদের এক্সট্রা কোনো সাপোর্টের দরকার হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, জাস্ট গুগল মেনে। সো থ্যাংক ইউ। এটাই ছিল আসলে আমার পুরো প্রেজেন্টেশনটা। এখন আমি চাচ্ছি আপনাদের থেকে যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আমাকে কোশ্চেনটা আস্ক করতে পারেন। জি, ফ্লোর ইজ ওপেন। যে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার জি। আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। স্যার আপনি যেমন এক জায়গাতে বলেছেন যে অ্যাড্রেসটা ভেরিফিকেশনের জন্য তারা একটা মেইল, একটা পোস্টাল করে একটা কোনো কিছু একটা ভেরিফিকেশনের জন্য পাঠাবে। সো জি। এই জিনিসটা পরে কি সেই অ্যাড্রেসটা আপনার ওইখানে শো করবে নাকি তার আগে থেকেই নাকি এটা হ্যালো। আহমেদ হাসিবুল, আপনার শেষের কথাগুলো বোঝা যায়নি। সম্ভবত মানে জি। ভেরিফিকেশনের বিষয়টা জানতে চাচ্ছে যে আরেকবার একটু বলবেন? আমি একটা ইমেল রিসিভ করলো গুগলের কাছ থেকে, হুম। তো এরপরে আসলে কি হবে? তার মানে আমার এজ এ এন্টারপ্রেনার আমার করণীয়টা কি চিঠিটা পাওয়ার পরে? আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে আপনি গুগলের কাছ থেকে একটা চিঠি রিসিভ করেছেন, রাইট? রিসিভ করার পরে কি করবেন? আচ্ছা, এটা হচ্ছে এভাবে যে গুগল যখন চিঠিটা পাঠায়, গুগলের জাস্ট একটা খামের মতো চিঠিটা থাকে, এভাবে একটা খাম ক্লোজ করা থাকে। খামটাকে ছিঁড়লে শুধু তার মধ্যে দেখা যায় 5টা ডিজিটের একটা নাম্বার থাকে, যে নাম্বারটা বসাতে হয়। কোথায় বসাবেন সেটা যদি দেখাই দিই আমি একটু। দেখুন, এখানে আমাকে business.google.com এ যখনই আপনি যাবেন, এরপরে যে বিজনেসটা স্যার আপনার স্ক্রিনটা শেয়ার ও করা হয়নি। সরি সরি মিস্টার, আচ্ছা এখন দেখা যাচ্ছে আশা করি। জি, এখন দেখা যাচ্ছে। জি। ওকে, সো আমরা যখন যাব গুগল মাই বিজনেসে যাওয়ার পরে আমার বিজনেসটা যখন ভেরিফাই থাকবে না, এই জায়গাটা একটা বাটন থাকবে এরকম একটা, এখন হচ্ছে ভেরিফাই নাও, এটা ভেরিফাই করতে বলছে। আর একটা থাকবে এখানে গেট কোড বা ইন্টার কোড, এই একটা বাটন দিয়ে দিবে যখনই কোডটা তারা পাঠাবে তখন। সো আপনাকে জাস্ট এখানে ক্লিক করতে হবে, ক্লিক করলে একটা বক্স পপ আপ হবে যেখানে ওই 5 ডিজিটের কোডটা দিতে হবে আপনাকে। কোডটা দিয়ে যখনই ভেরিফাই বাটনে ক্লিক করবেন, আপনার যদি ইনফরমেশনটা সঠিক হয় ভেরিফাই হয়ে যাবে। তবে একটা জিনিস একটু শুধু অ্যাড করে দিই, যখন আমরা পোস্ট কোডের মাধ্যমে ভেরিফিকেশনটা পাঠাবো, পোস্ট কোডের মাধ্যমে ভেরিফিকেশন আস্ক করার পরে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই 3টা জিনিস ভেরিফাই হওয়ার আগ পর্যন্ত আর চেঞ্জ করবেন না। যদি চেঞ্জ করেন তাহলে ওই ভেরিফিকেশন কার্ড যেটা আসবে সেটাতে কোনো রকমের কাজ হবে না, গুগল বলবে আপনি রং ইনফরমেশন দিয়েছেন। আবারও বলে দিচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট। বিজনেসটায় যখন ভেরিফিকেশনের জন্য তাদের কাছে লেটার আমরা আস্ক করে ফেলবো, তারপরে আর নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার চেঞ্জ করতে পারবো না। এছাড়া আদার যে তথ্যগুলি আছে এইগুলিতে আমরা কাজ করতে পারবো, কিন্তু কাজ করেও লাভ নেই, ভেরিফিকেশন না হওয়া পর্যন্ত আমার বিজনেসটা আসলে কোথাও শো করবে না। এবং ভেরিফাই হয়ে গেলে বুঝবো কি করে যে বিজনেসটা আমার ভেরিফাই হয়ে গেছে? এই যে বিজনেসের ইনফরমেশন সেকশনে যাব, যাওয়ার পরে এই কর্নারে দেখাবে যে আপনার বিজনেস এই যে লাইভ, কোথায় কোথায় লাইভ, গুগল সার্চে এবং গুগল ম্যাপে লাইভ। এটার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে আমার বিজনেসটা ভেরিফাইড। জি, আর কার কোনো কোশ্চেন আছে?
আচ্ছা, যদি কোশ্চেন না থাকে আমি এবার ছোট্ট একটা আর্নিং অপরচুনিটি শেয়ার করি, যেহেতু একটা টপিক আমরা আলোচনা করলাম, একটু দ্রুতই যেতে হয়েছে। যদি কোনো কোশ্চেন থাকে পরবর্তীতে আপনারা চাইলে আমাকে রিচ করতে পারেন অনলাইনে। আর আর্নিং অপরচুনিটি যেটা, সেটা হচ্ছে আজকে যে জিনিসটা শিখলেন, আপনারা একটু বিভিন্ন মার্কেট প্লেসে একটু দেখেন, এইটার ভালো একটা ডিমান্ড আছে কাজের। লাইক ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, আদার্স যে প্ল্যাটফর্মগুলি আছে, সে সকল প্ল্যাটফর্মে এই একটা লোকাল বিজনেসের জন্য একটা ফুল সেট আপ রেডি করে দেয়া ফ্রিতে, একদম। এটা কিন্তু আমরা কোনো টাকা পয়সা খরচ করিনি, তাই না? একদম কমপ্লিটলি ফ্রিতে করতে পেরেছি। এই কাজটাই আপনি একটা বিজনেসের জন্য করে সেই বিজনেসটাকে সুন্দরভাবে গুগলে র্যাঙ্ক করাতে পারেন। এখন যদি বলেন যে এটা তো আমি করলে ক্লায়েন্টের কাজ দিয়ে কি শুরু করবো আগে, আমি বলবো না। আপনার সবচেয়ে ভালো হয় যদি আপনার নিয়ারেস্ট কোনো একটা ফ্রেন্ডের মনে করেন একটা মোবাইল শপ আছে, বা আপনার কোনো একজন আত্মীয় মনে করেন একটা ফার্মাসি আছে, আপনি সেটাকে আগে গুগলে ভেরিফাই করেন। কারণ করলে কি হবে, আপনার কনফিডেন্স লেভেলটা বাড়বে যে ও আমি তখন পারি। মেইনটেনেন্স করেন, যখন এটা কনফিডেন্স চলে আসবে দেন আপনি কাউকে এই কাজটা অফার করেন। একদম ছোট্ট অ্যামাউন্টেও যদি অফার করেন, দেখুন এই যে কাজটা করলেন আপনি, এই কাজটার মার্কেট ভ্যালু যদি বলেন 5 থেকে 10,000 টাকা আপনি এই কাজের জন্য আস্ক করতে পারেন, যে আমি তোমার বিজনেসটাকে গুগলে লিস্টেড করে দিব, যার ফলে মানুষ তোমাকে অনলাইনে খুঁজে পাবে, তোমাকে ওয়েবসাইটের জন্য 10-20 হাজার টাকা খরচ করতে হবে না। এই কাজটা কিন্তু চাইলে আপনারাও করতে পারেন, যে কাউকে আস্ক করতে পারেন। সো এটা কোনো খারাপ কিছু না। আমার একটা স্টুডেন্ট এই ক্লাসটা যেখানে নেই আমি, নেয়ার পরে সে সাথে সাথে তার পরের দিন তার 4টা পরিচিত ব্যক্তির এই বিজনেস পেজ করে দিয়ে 20,000 টাকা আর্ন করেছে। আমাকে পরে বলেছে, স্যার আমি 20,000 টাকা আয় করেছি এই জিনিসটার থেকে। সো আমার কথা হচ্ছে, যে জিনিসটা শিখেছেন প্লিজ ট্রাই করেন, এটাতে কোনো টাকা খরচ হবে না, এবং অবশ্যই এটা থেকে বেনিফিটেড হবে যে বিজনেসের জন্য ট্রাই করবেন। সো আদার্স যদি কারো কিছু বলার থাকে। আচ্ছা, তাহলে কারো যেহেতু কোনো কোশ্চেন নেই, সো আমরা কি সেশনটা ক্লোজ করবো তাহলে? জি, ধন্যবাদ স্যার। অত্যন্ত মানে ইন ডেপথ আলোচনা আমি বলবো। আমি আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্কশপ সেমিনার অ্যারেঞ্জ করি, বাট আজকেরটা আসলে অন্যরকম মনে হলো। আমরা যা দেখলাম, হয়তো আমরা শুধুমাত্র জিএমবি নিয়ে বেশি কথা বলেছি, বাট জিএমবির একেবারে ইন ডেপথ আমার ধারণা আপনি যা দেখালেন, এক ঘন্টা বা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যাই বলি, আমার মনে হয় এখান থেকেই যারা আজকে ওয়ার্কশপে পার্টিসিপেন্ট, আমি অনেক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকে ঢাকার বাইরে থেকে জয়েন করেছে, বরিশাল থেকে, সিলেট থেকে, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে, এবং বারবার আমি দেখছি অনেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, বারবার রিকানেক্ট হচ্ছে। তাদের জন্য জানিয়ে রাখছি যে যেহেতু নেটের প্রবলেমের কারণে আপনি বারবার ডিসকানেক্ট হয়েছে, কানেক্ট হয়েছেন, বা অনেক হয়তো নেটের সমস্যার জন্য কানেক্ট হতে পারেন নাই আজকে, বা রেজিস্ট্রেশন করেছেন। আমরা সবাইকে আজকের এই ওয়ার্কশপের ভিডিও লিংকটা শেয়ার করে দিব সবার সাথে, যাতে করে ভবিষ্যতে আপনারা এই ওয়ার্কশপের থেকেই যাতে এসইও তে আগ্রহী হন এবং এসইও শুরু করতে পারেন। বাট আমি বলবো যে এসইওর খুব ছোট্ট একটা পোর্শন আমরা আপনাদেরকে আজকে দেখাতে পারলাম ডিউ টু দ্য টাইম লিমিটেশনস। বাট এসইওর আসলে যদি আমরা শিখতে চাই, জানতে চাই, আরো অনেক বেশি আমাদের জানতে হবে, শিখতে হবে। অনেক শাখা প্রশাখা আছে এসইওর। শুরুতে স্যার সেই বিষয়ে সংক্ষেপে একটু দেখিয়েছেন, বাট ওগুলো প্রত্যেকটারই আজকে যেরকম একটা ইন ডিটেলস আমরা দেখলাম, দ্যাট ইজ গুগল মাই বিজনেস, ঠিক একই হয় প্রত্যেকটার এরকম ইন ডেপথ যখন নলেজ আমাদের থাকবে। যারা এসইও এক্সপার্ট আছেন তাদের বিভিন্ন ভাষ্যতে আমি জানতে পেরেছি যে অন্তত 6 মাস, টানা 6 মাস যদি আমরা একটু এফোর্ট দিই, এরপর আমরা মোটামুটি মার্কেট প্লেসে আস্তে আস্তে গেলে করতে পারবো। বাট আমি বলবো আজকে এই যে শুধুমাত্র গুগল মাই বিজনেস যেটা আমাদেরকে মিস্টার ফারুক খান স্যার দেখালেন, আমার দৃঢ় বিশ্বাস এখান থেকে আপনারা কিন্তু কিছু আর্নিং শুরু করে দিতে পারেন। এবং অন্তত উনি যে সাজেশনটা দিলেন, গাইডলাইনটা দিলেন, বন্ধুর বিজনেসটাকে আপনার গুগল লাইফ নিয়ে আসেন, অন্তত এখান থেকে শুরু করেন। টাকা নেন না নেন সেটা পরের বিষয়, বাট শুরুটা করেন। আর যারা এই ডিপার্টমেন্টের ছাত্র আছেন, এই বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই সাজেস্ট করবো। অবশ্যই আপনাদের যারা পরিচিত আছে, অনেকেই বাবা বিজনেস আছে, পুরান ঢাকায় বিজনেস করে আমার ডিপার্টমেন্টে, তাদের হয়তো ওয়েবসাইট নাই, বাট আপনি কিন্তু চাইলে আপনার বাবার বিজনেসটাকে এখন নিয়ে আসতে পারেন মানে গুগলে। সো আমি চাবো এবং দেখতেও চাবো আপনারা করেছেন, করে আমাকে দেখাবেন। প্রয়োজনে আমরা স্যারের সাথে আবার যোগাযোগ করব। পরবর্তীতে আমার আরো বড় বড় কিছু পরিকল্পনা আছে। বাংলাদেশে যারা লিডিং ডিজিটাল মার্কেটিং ট্রেনার আছেন তাদেরকে নিয়ে একটা বুট ক্যাম্প করার আমার খুব ইচ্ছা। সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। প্যান্ডামিক সিচুয়েশন না থাকলে আমি এটা আরো আগেই করতাম, বাট সামনে আমার প্ল্যান আছে একদম মানে 3 দিন টানা ব্যাপী, সকাল 9টা থেকে 5টা,
এরকম একটা লম্বা সময় ধরে আমার টার্গেট হচ্ছে এই বুট ক্যাম্পের থেকে যারা বের হয়ে আসবে তারা তারা তো ট্রেনিং ওয়ার্কশপ করবে, পাশাপাশি ওই অ্যাসাইনমেন্ট গুলো করলে এমন হবে যে তার প্রোফাইলটা এনরিচ হয়, যাতে করে সে আপওয়ার্কে কাজ করতে পারে। আমি সংক্ষেপে এসইও নিয়ে দু একটা স্ট্যাটিস্টিক দিয়ে শেষ করবো আজকের ওয়ার্কশপটা। 2009 কি 10-এ আমি প্রথম তখন নাম ছিল আসলে ওডেক্স, এই ওডেক্স এ কাজ শুরু করেছিলাম। তো সেই সময় একজনের প্রোফাইলে আমি দেখেছিলাম উনি এসইও তে কাজ করেন। আর সবাই সাধারণত প্রোফাইলে লিখে থাকে তার আওয়ারলি রেটটা কত, তাকে হায়ার করতে হলে $5 $10 কত ডলার তার রেট। উনি লিখেছিল যদি তোমার বাজেট $100 নিচে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করো না, মানে পার আওয়ার $100 যদি টার্গেট না থাকে, বাজেট না থাকে $100 দেওয়ার, তাহলে আমার সাথে যোগাযোগ করো না। এটা অদ্ভুত একটা বিষয়। আমি খুবই অ্যামেজ হয়েছিলাম ওই সময় যে এটা করতে কোনো ধরনের কোডিং লাগে না, খুব যে আইটি স্কিল হতে হবে তা না, তাতে এত টাকা আয় করা সম্ভব। এবং আজকে আমি এই ওয়ার্কশপের আগে একটু আপওয়ার্কে ঢুকেছিলাম, আর কয়েকটা জায়গায় সাইটে ঢুকেছিলাম, সেখানে দেখলাম যারা এই সিনিয়র কাজ করছে এক একজন $85 $100, একজনকে পেলে $195 সে চার্জ করে পার আওয়ার। সো এটা কিন্তু কেউ যদি ভালোভাবে শিখেন, এটা দিয়ে কিন্তু আপনি আপনার ক্যারিয়ারটাকে গ্রো করতে পারেন। ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ হচ্ছে এসইও আমরা বলতে পারি। তো এটা দিয়ে কিন্তু আপনাদের ক্যারিয়ার দাঁড়িয়ে যেতে পারে যদি আপনি একেবারে সেভাবে শিখতে পারেন কাজটাকে। তো আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত কিনোট স্পিকার এমডি ফারুক খান স্যারকে। উনি ওনার যথেষ্ট ব্যস্ত সময়, ওনাকে ফোন দিয়ে রিচ করা খুব টাফ, তারপরেও উনি আমাদেরকে সময় দিয়েছেন। যতবার ওনার সাথে যোগাযোগ করি উনি ফিডব্যাক দিয়েছেন আমাদেরকে, সময়টা নিয়েও যে সময়টা আমরা চেয়েছি তাকে সেই সময় রাজি হয়েছেন। স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আজকে পার্টিসিপেন্ট করেছেন তাদেরকেও সবিনয় ধন্যবাদ জানিয়ে আজকের ওয়ার্কশপ এখানে শেষ করছি। ধন্যবাদ সব। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।